বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আমার কথা সবাই শুনতে পাচ্ছি? জি জি লিডার। আচ্ছা, আজকে যে বিষয়টা এটা কে বলা হচ্ছে জ্ঞানোথেরাপি। জ্ঞানোথেরাপি, জ্ঞান শব্দের অর্থ হচ্ছে জ্ঞানোডার্মা। জ্ঞান শব্দের অর্থ হচ্ছে জ্ঞানোডার্মা, থেরাপি শব্দের অর্থ ট্রিটমেন্ট। সুতরাং ট্রিটমেন্টের যে পার্টে জ্ঞানোথেরাপি ব্যবহার করা হয় অথবা ব্যবহার করে আমরা উপকৃত হই, সেই পার্টটাকে আমরা জ্ঞানোথেরাপি বলছি। এখন এইটা কি আলাদা কোনো চিকিৎসা পদ্ধতি, স্বয়ংসম্পূর্ণ কোনো চিকিৎসা পদ্ধতি, না কোনো সাহায্যকারী চিকিৎসা পদ্ধতি? বলা হচ্ছে এটা একটা সাহায্যকারী চিকিৎসা পদ্ধতি। আমরা যখনই রোগাক্রান্ত হই, কারণ এটা হচ্ছে টোটাল বডি সিস্টেমের উপরে কাজ করে, ইন্ডিভিজুয়াল কোনো ডিজিজের উপরে কাজ করে না। যার জন্য যে আমি গ্যাস্ট্রিকের জন্য খাবো, নাকি ক্যান্সারের জন্য খাবো, না অ্যাজমার জন্য খাবো, এই ধরনের কথা এইভাবে জিজ্ঞেস না করলে, কারণ এটা জেনারেলাইজড, একদম হোলিস্টিক অ্যাপ্রোচ। আমার টোটাল সেলের উপরে কাজ করে, যাতে আমরা সুস্থ থাকতে পারি। আমার বডির ইমিউনিটি সিস্টেমের উপরে কাজ করে, যাতে ওষুধের অ্যাক্টিভিটিটাকে বাড়ায় দেয়। যেখানে হয়তো আমাকে 6 মাস, 1 বছর, 2 বছর ওষুধ খেতে হতো, 5 বছর লাইফ লং খেতে হতো, হয়তো জ্ঞানোডার্মা সেবন করলে দেখা যায় আমাদের এই রোগ, ওষুধ নেওয়ার টেন্ডেন্সি, ওষুধের থেকে আমরা দূরে থাকতে পারবো। হয়তো দেখা গেল যে আমি যেখানে 6 মাস খাওয়া লাগছে, সেখানে হয়তো 2 মাস ওষুধ খাওয়ার পরে দেখছি আমার ওষুধ লাগবে না, আমি স্বাভাবিক জীবনযাত্রায় আসবো উইদাউট ওষুধ ছাড়াই। এটা হচ্ছে জ্ঞানোথেরাপির উপকারিতা। তা আমি আজকে জ্ঞানোথেরাপি নিয়ে স্পেশালি কিছু বলার চেষ্টা করছি। আমি প্রথমে এই জ্ঞানোথেরাপি শুরুর আগে আমি স্মরণ করছি তাকে, যে চিকিৎসা বিজ্ঞান আমি চর্চা করি অথবা যে চিকিৎসা বিজ্ঞান আমি পড়াশোনা করেছি, চিকিৎসা বিজ্ঞানের জনক ডাক্তার ক্রিশ্চিয়ান স্যামুয়েল হ্যানিম্যানকে। তিনি বলেছিলেন, ফিজিশিয়ানস হাই অ্যান্ড অনলি মিশন টু রেস্টোর দ্য সিক, টু হেলথ, টু কিওর। চিকিৎসকের একমাত্র এবং মহৎ মিশন, মিশন হচ্ছে উদ্দেশ্য, যে রোগীকে পুনরায় স্বাস্থ্যে ফিরিয়ে নিয়ে যাওয়া। রেস্টোর মানে আগের অবস্থায় ফিরিয়ে নেওয়া যায়, পেশেন্ট অসুস্থ হওয়ার আগে যেমনটি ছিল তেমন অবস্থায় ফিরিয়ে নেওয়া। এটা হচ্ছে একজন ডাক্তারের প্রধান এবং মহৎ উদ্দেশ্য। মিশন, মিশন বলতে যেমন খ্রিস্টানরা যেমন ধর্ম প্রচার করে, যে কোনো মানে আগে পিছে কোনো চিন্তা না করেই আমার যেমন এই কাজগুলো মিশন বলা হচ্ছে মহৎ উদ্দেশ্য, যে পিছনে আমার কিছু না, এইরকম উদ্দেশ্য যে আমি তাকে আগের অবস্থায় ফিরিয়ে দেব। এটা হচ্ছে হ্যানিম্যান সাহেবের প্রথম কথা ছিল, এবং উনি এই কথা নিয়ে শুরু করেছেন। এবং কি করে এটা হবে, এই কথাগুলো উনি খুব সুন্দরভাবে, চিকিৎসকের উদ্দেশ্য এবং কিভাবে করতে হবে, কথাগুলো উনি খুব সুন্দরভাবে আগেই বর্ণনা করেছেন। এখন আমরা জানি হোয়াট ইজ হেলথ, স্বাস্থ্যটা কাকে বলে। হেলথের হাইয়েস্ট বডি হচ্ছে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন একটা ডেফিনিশন দিয়েছে, একটা সংজ্ঞা দিয়েছে স্বাস্থ্যটাকে, যে হেলথ ইজ এ স্টেট অফ কমপ্লিট ফিজিক্যাল, মেন্টাল অ্যান্ড সোশ্যাল ওয়েলবিং, নট মেরলি অ্যাবসেন্স অর ডিজিজ অর ইনফার্মিটি। বলছে যে স্বাস্থ্য, সুস্থতা তখনই বলা হবে যখন ফিজিক্যাল, শারীরিক, মানসিক এবং সোশ্যাল ওয়েলবিং থাকবে, সোশ্যাল ওয়েলবিং থাকবে, এবং কোনো ডিজিজ অথবা কোনো ইনফার্মিটি ইনফার্মিটি থাকবে না, তখন আপনাকে সুস্থ বলবো। যেমন একজন লোক, তার হয়তো শারীরিক কোনো অসঙ্গতি নাই, কিন্তু সোশ্যাল সমস্যা আছে। সোশ্যাল সমস্যা বলতে সে টাকা পয়সা তার নাই, সে স্বাভাবিক চলাফেরা করতে পারছে না, তাইলে কিন্তু সে সুস্থ থাকতে পারবে না। ওয়ার্ল্ড হেলথ বলছে তার মানে তাকে, মানে ইকোনমিক্যালিও তাকে সুস্থ থাকতে হবে, সোশ্যাল তাকে ওয়েলবিংটা ভালো থাকতে হবে। টাকা পয়সা না থাকলে সোশ্যাল ওয়েলবিং কখনোই ভালো থাকে না। তাইলে হেলথের মধ্যে কিন্তু টোটাল আসছে, ফিজিক্যাল, শারীরিক, মানসিক এবং সোশ্যাল, তিনটা জিনিস আসলে তখন আমরা একে হেলথ বলবো। আর ডিজিজটাকে বলে,
ডিজিজের ডেফিনিশন দেওয়া হচ্ছে এ কন্ডিশন অফ লিভিং বডি or one of its parts that impair normal function and typically manifested by distinguishing sign and symptoms. ডিজিজ বলা হচ্ছে ওই যে কোনো পার্টের শরীরের কোনো অংশের অথবা পুরো শরীরের ফাংশনটা যখন চেঞ্জ হয় এবং কিছু লক্ষণ দ্বারা ম্যানিফেস্ট করে তখন এটা আমরাকে ডিজিজ বলে ফেলি। আর এই ডিজিজের জন্য বলা হচ্ছে যে দায়ী হচ্ছে সেল। যেমন আমরা আমাদের শরীরকে যদি আমরা কল্পনা করি একটা বিল্ডিং অথবা অট্টালিকার সাথে কল্পনা করি, অট্টালিকার একটা ইউনিটকে আমরা বলি, যেমন একটা ইটের টুকরা অথবা একটা পাথরের টুকরাকে বলছি আমরা একটা সেল অথবা একটা ইউনিট। ঠিক আমাদের এই শরীরের যে ইউনিট এটা হচ্ছে সেল বলি। টোটাল আমাদের হিউম্যান বডিটা 37 ট্রিলিয়ন অফ ডিফারেন্ট টাইপস অফ সেল, 37 ট্রিলিয়ন ডিফারেন্ট টাইপস অফ সেল দিয়ে আমাদের এই হিউম্যান বডিটা গঠিত। তাইলে কি হচ্ছে, সো when cell are ill we become unhealthy and when cell are well then we are healthy. The question now, why the cell become ill and we are unhealthy? এখন কোশ্চেন হচ্ছে যে এই সেলগুলো কি করে অসুস্থ হয় আর আমরা কি করে অসুস্থ হয়, আমরা কি করে অসুস্থ হই। অর্থাৎ সেল অসুস্থ হলে আমি অসুস্থ, সেল সুস্থ থাকলে আমি সুস্থ। দেখেন এই অ্যানসার গুলো সহজ অ্যানসার, এটা সারা পৃথিবী ওয়ার্ল্ড এটা স্বীকৃত যে এই অসুস্থতার পিছনে দুটো কারণ। ফার্স্ট কজ হচ্ছে টক্সিন অথবা টক্সিকেশন অথবা টক্সিসিটি। এই টক্সিন, এই বিষটাই আমাদের অসুস্থতার কারণ। আর এই বিষের কারণেই আমার বডিটা হয় ইমব্যালেন্স। ইমব্যালেন্সটা হচ্ছে অসুস্থতার আগের স্টেজ। দেখেন টক্সিন গুলো আমরা জানি, দিস ইজ দ্য এয়ার পলিউশন, দিস ইজ দ্য সিনারিও অফ ঢাকা সিটি। আমার চোখে ধরা যে এইভাবে আমরা আমাদের এয়ার পলিউশনটা এইভাবে হচ্ছে, ওয়াটার পলিউশন হচ্ছে এইভাবে। দিস ইজ দ্য এইটা খুব অল্প দিনের, দ্যাট মিনস অ্যাবভ 20 to 30 ইয়ার্স এই ধরনের যে টক্সিকেশন আমাদের দেশে হচ্ছে সেটা হচ্ছে পেস্টিসাইড অ্যান্ড প্রিজারভেটিভস। যে কীটনাশক ব্যবহারের নামে আমরা যে পরিমাণ কীটনাশক ব্যবহার করছি, এই কীটনাশকগুলো আমাদের সরাসরি আমাদের পেটে ঢুকছে। কারণ যারা কীটনাশক ব্যবহার করতেছে তারা এগুলো মানতেছে না যে কতদিন পরে এই ফলটা অথবা এই খাবারটা সেবনের উপযোগী হবে। ওরা গতকাল কীটনাশক দিচ্ছে, পরের দিন তারা বাজারজাতকরণ করছে অথবা বাজারে পাঠাচ্ছে, সেগুলো লোকজন খাচ্ছে। আর এগুলোর মধ্যে থাকে মূলত হেভি মেটাল গুলা। হেভি মেটাল গুলো ইনসেক্টিসাইড পেস্টিসাইড ওদের দমনের কাজ করে, আর আমাদের লিভার, কিডনি, ব্রেন, থাইরয়েড গ্ল্যান্ড এগুলোকে অসুস্থ করে ফেলে। এগুলোর মধ্যে এগুলো জমা থাকে, এগুলো শরীর থেকে এক্সক্রিয়েট হয় না, যার জন্য কিন্তু আমরা এই টক্সিসিটির জন্য কিন্তু অসুস্থ। সবাই জিজ্ঞেস করে যে বিষ আসবে কোত্থেকে, বলছে বিষ ডাইরেক্ট আমরা সরাসরি কনজাম্পশন করি বাই খাবারের সাথে। ওকে, আর এর জন্য বডিটা ইমব্যালেন্স হয়, আর ইমব্যালেন্স হওয়ার পরের স্টেজটা কিন্তু আমাদের অসুস্থতা। আর ইমব্যালেন্সের আরো কিছু কজ আছে, যেমন আমরা বলি স্ট্রেস, ম্যালনিউট্রিশন। স্ট্রেস কিন্তু খুব বড় ফ্যাক্টর। আমি স্ট্রেস নিয়ে কথা বলবো, একটু কথা না বললে বুঝতে পারবো না স্ট্রেসটা। ম্যালনিউট্রিশন, ল্যাক অফ এক্সারসাইজ, ইটিং হ্যাবিট, টু মাচ ইটিং, টু ফাস্ট ইটিং, টু ইটিং অ্যানিম্যাল ফুড, লেস ইটিং ফ্রুটস অ্যান্ড ভেজিটেবলস। দেখেন স্ট্রেসের কথা, আমরা স্ট্রেসটা তো একদম ঘুমোতে যাওয়ার সময় স্ট্রেস নিয়ে ঘুমাই যে আগামী দিনে আমার কি কাজ আছে, আমার আগামী দিনে কি লোন আছে, আগামী দিনে কোথায় আমাকে পেমেন্ট করতে হবে, এইগুলো নিয়ে কিন্তু আমি ঘুমাতে যাই এবং ঘুম থেকে উঠেই কাজ, ওই টেনশন গুলো নিয়েই ঘুম ভাঙে। আলটিমেটলি স্ট্রেস আমাদের এই এত বেশি, এই স্ট্রেস কিন্তু শুধু একটা লেভেলে না। আমি কিছু ছবি পিকচার এখানে দাঁড়িয়েছি, দেখেন এই ইনার এক ধরনের স্ট্রেস, ইনার এক ধরনের স্ট্রেস, এই বেবিটার এক ধরনের স্ট্রেস। তার পড়া, সে একটা ছোট স্কুল ছাত্রী হলেও তার পড়ার লেভেলের যে স্ট্রেস, বলছি যে আরো আগের লেভেল। এখনকার ছোট বেবিকে বা মায়েরা যখন খাওয়ানোর জন্য যন্ত্রণা করে, ওরাও স্ট্রেস বলে। অনেক বাচ্চা খাবার দেখলেই বমি করে ফেলে, বলে স্ট্রেসে বমি করে ফেলে। যে খাবার খাওয়ানো শুরু করবে, খাবার তৈরি করতেছে মা,
ও দেখে যে আমার মা তো আমাকে এখন জোর করে খাওয়াবে, ওর স্ট্রেসে বমি শুরু হয়ে যায়, ও অসুস্থ হয়ে পড়ে। দিস ইজ স্ট্রেস। ইভেন যে কাফুল লাইফে দেখেন স্ট্রেস, প্রত্যেকটা স্ট্রেস বলছে স্ট্রেস আমাদের কার্ডিয়াক অ্যারেস্টের জন্য, হার্ট অ্যাটাকের জন্য আমাদের 15টা ফ্যাক্টর দায়ী, তার মধ্যে নাম্বার 1 ফ্যাক্টর হচ্ছে স্ট্রেস। তাইলে স্ট্রেসটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপারটা, এটা আমাদের জানতে হবে। এবং হাউ টু ম্যানেজ আওয়ার স্ট্রেস আমি সাধারণত খুব সহজ করে একটু বলি, কারণ ডিএক্সএনটা ফ্রিডম দেয়। ফ্রিডমটা সব দিকে, হেলথ ফ্রিডম, ইকোনমিক্যাল ফ্রিডম, যে সব ফ্রিডম। আমি হেলথের ফ্রিডমের জন্য বলি যে স্ট্রেস, যে স্যার আপনি আমাকে বলেছেন তো স্ট্রেস হয়, স্ট্রেস তো মানুষের থাকবে, স্ট্রেস ছাড়া মানুষ হবে কেমনে? বলছে হ্যাঁ স্ট্রেস মানুষেরই হবে, বাট এই স্ট্রেসটা কেন হয় যদি জানি, তাইলে কি স্ট্রেস থেকে বের হওয়ার আমরা উপায় বের করতে পারি। আর যদি স্ট্রেস, আমরা সাধারণত 4টা কারণের জন্য আমাদের স্ট্রেস হয়, 4টা কারণ খুব ভালো করে খেয়াল করব, 4টা কারণ। একটা কারণ হচ্ছে, আমার কথা কি সবাই শুনতে পাচ্ছি সুন্দর করে? হ্যালো, জি জি স্যার, আমার কথা শুনতে পাচ্ছি? হ্যাঁ, আমি বলছি 4টা কজের জন্য আমরা সাধারণত স্ট্রেস বোধ করি। নাম্বার 1 কজ হচ্ছে, আমরা 4টা ম্যানেজমেন্টে যখন আমাদের ভুল করি, 4টা ম্যানেজমেন্টে ভুল করলে আমাদের স্ট্রেস আসে। জাস্ট 1 মিনিট। ঠিক আছে, আমাদের 4টা যে কারণের জন্য আমরা স্ট্রেস আসে, সেই স্ট্রেসটা ফার্স্ট হচ্ছে আমরা বলি টাইম ম্যানেজমেন্ট। টাইম ম্যানেজমেন্ট, যেমন সাপোজ আমার প্রোগ্রাম ছিল 10টায়, হয়রাজ আমি সেই প্রোগ্রামে অ্যাটেন্ড হব, আমাকে অনেক কাজ সারতে হবে, দেখা গেল আমি অনেক কাজ গুছাই নিতে পারি নাই, আমার স্ট্রেস কিন্তু শুরু হয়ে যাবে। আমার প্রোগ্রাম 7টায়, দেখলাম আমি ঘুম থেকে উঠছি 6:30টায়, আমি কিন্তু স্ট্রেস, আমি তাড়াতাড়ি করে প্রোগ্রামে যেতে পারবো না, প্রোগ্রাম করতে, দিস ইজ দ্য স্ট্রেস। আমি স্ট্রেস শুরু করলাম। দ্য ফার্স্ট স্ট্রেস শুরু হয় টাইম ম্যানেজমেন্টের জন্য, তাইলে টাইমের ক্ষেত্রে আমরা খেয়াল করব। সেকেন্ড স্ট্রেস হচ্ছে মানি ম্যানেজমেন্ট। মানি ম্যানেজমেন্ট আমি মনে করে রাখবো, সেকেন্ড বলছি, সেকেন্ড হচ্ছে মানি ম্যানেজমেন্ট। থার্ড হচ্ছে ফ্যামিলি ম্যানেজমেন্ট। আর ফোর্থ এন্ড লাস্ট ইস্যু হচ্ছে হেলথ ম্যানেজমেন্ট। 4টা ম্যানেজমেন্টে যদি আমরা ভুল করি, তাহলে আমাদের স্ট্রেস শুরু হবে, এই স্ট্রেস থেকে আমরা নিস্তার পাবো না। আমি এই গ্রুপের সাথে আমি স্ট্রেস ম্যানেজমেন্টের জন্য এই জন্য কথা বলছি, কারণ কিছু কিছু কমপ্লেইন, কিছু কিছু সমস্যা আমার সামনে আসছে, যারা, কারণ আপনারা ম্যাক্সিমাম বিদেশে আছেন, বিদেশে আসার কারণে, থাকার কারণে আপনাদের যে ভুলটা হয়, সেই ভুলটা হচ্ছে সাধারণত 2টা ভুল ম্যানেজমেন্ট হয়, একটা ফ্যামিলি ম্যানেজমেন্ট, মানি ম্যানেজমেন্ট। এই 2টা আপনারা ভুল করেন। এই 2টা ভুলের কারণে আমি 2-একটা উদাহরণ দিব, গল্প বলবো, যাতে আপনাদের বুঝতে সুবিধা এবং ম্যানেজমেন্ট কি করে করা যায় সেটা আমি সামান্য সময়ের মধ্যে শেষ করব। দ্যাট ইজ, যেটা বললাম যে মানি ম্যানেজমেন্ট। মানি ম্যানেজমেন্ট এটা খুবই ইম্পর্টেন্ট। আপনারা আমরা যে টাকা ইনকাম করি, এই টাকাটাকে 2টো ভাগে ভাগ করবেন। সাপোজ আমি 10 টাকা ইনকাম করলাম, অথবা 100 টাকা ইনকাম করি, আমার মান্থলি ইনকাম, বলছে এই টাকাটাকে 2টো ভাগে ভাগ করবেন। খুব কেয়ারফুলি শুনবো, 2টো ভাগে ভাগ করবেন। একটা হচ্ছে 20% আর একটা হচ্ছে 80%। আপনি 80% টাকা আপনার হাতে থাকবে, আপনার কাছে থাকবে, আর 20% টাকা আপনি খরচ করবেন আপনার ফ্যামিলির জন্য, আপনার নিজের জন্য, আপনার ফ্যামিলির জন্য, আপনার নিজের জন্য। আর 80% টাকা আপনার কাছে থাকবে, আপনার বাবার কাছেও থাকবে না, আপনার মিসেসের কাছেও থাকবে না, আপনার বাবার কাছেও থাকবে না, আপনার মিসেসের কাছেও থাকবে না, আপনার অ্যাকাউন্টে থাকবে। আপনার নমিনি থাকতে পারে, বাবা থাকতে পারে, আপনার মিসেস থাকতে পারে, সেটা দেশের অ্যাকাউন্টে হবে, আপনার অ্যাকাউন্টে থাকবে, বাট এই টাকাটা আপনার অ্যাকাউন্টে থাকবে 80% টাকা, আর 20% টাকা থাকবে, টাকাটা সেটা আপনি নিজে খরচ করবেন, আপনার ফ্যামিলিকে দিবেন যত ইচ্ছা। এই 20% থেকে যা ইচ্ছা আপনি পুরাটা দিয়ে দেন, কোনো আপত্তি নাই।
বাট এই 80% টাকা আপনি জানবেন যে আমার অ্যাকাউন্টে 80% আছে, প্রতি মাসের এই হিসাবটা মেনটেন করবেন। না হলে কি হবে, না হলে আমি সিঙ্গাপুরে লাস্ট আমি 2টা প্রোগ্রাম করেছি। সিঙ্গাপুরের একজন ভদ্রলোকের সাথে আমার পরিচয় হয়েছে, আমাদের দেশি, উনি অনেক বছর প্রায় মালয়েশিয়া সিঙ্গাপুর দিয়ে প্রায় মোর দেন 20 ইয়ার্স এর বেশি সে কাটিয়েছে। গ্রামে মাঝখানে সে দেশে আসছে, সিঙ্গাপুর থেকে দেশে আসছে, আর যাবে না। হঠাৎ করে সে অসুস্থ হয়ে পড়ছে, এখন চিকিৎসার জন্য আর টাকা নাই। তো এখন কি হলো, সে বললো, বাবাকে বললো যে আমি যে এত টাকা পাঠালাম সে টাকা কোথায় গেল, বললো জায়গা কেনা হয়েছে, জমি কিনেছে। এখন জমি কিনে এখন যারা 4 ভাই আছে, 4 ভাইকে বাবা ভাগ করে দিয়ে তার অংশের টুক দেখা গেল সে 2 বিঘা জায়গা পেয়েছে। জায়গা কিনা হয়েছে 8 বিঘা, 4 ভাই ভাগ করে নিছে, ওনার ভাগের অংশ 2 বিঘা। সে 2 বিঘা বিক্রি করে তার চিকিৎসা করে আবার সে সিঙ্গাপুরে এসে, অর্থাৎ 20 বছর আগে যে অবস্থায় সে সিঙ্গাপুরে এসেছিল 20 বছর পরে আবার সেই সিঙ্গাপুরে সেই অবস্থায় গিয়েছে। তার মানে তার ভুল কোথায় ছিল? দিস ইজ দ্য মানি ম্যানেজমেন্টে তার ভুল ছিল। সে যদি 80% টাকা তার হাতে থাকতো, আজকে তার চিকিৎসা করে তার ওখানে একটা বিজনেস, বাংলাদেশে এসে আবার একটা বিজনেস ডেভেলপ করে সে সুন্দর মতো তার ম্যানেজ, তার কিন্তু টেনশন অত বেশি হতো না। বরং আমার ধারণা ছিল সে টাকার টেনশনে সে অসুস্থ হয়ে গেছে, যে আমি এই 20 বছর করেছি কিন্তু আমার হাতে কিছু নেই। সেকেন্ড আর একটা গল্প বলি, এটা আমার ঢাকার পেশেন্ট। উনি জাপানে থেকেছেন 35 ইয়ার্স। জাপানে থাকার কারণে উনি ঢাকার মিরপুরে আমার চেম্বারের পাশে একটা 12 তলা মানে জায়গা কিনছেন, এবং উনি 7 তলা সম্ভবত একটা বিল্ডিং করেছেন। ভাগের ভাগে উনি 2টা ফ্ল্যাট পেয়েছেন, আর ভাই বোনরা সব ফ্ল্যাট নিয়েছে। সমস্ত টাকাটা ওনার ইনভেস্টমেন্ট ছিল, কিন্তু বাবার নামে জায়গা করার কারণে বাবা কি করছে, বিল্ডিং করছে ওনার টাকায়, আর সবাই ভাই বোনকে ভাগ করে দিয়েছে। এখন উনি দেশে আসার পরেই উনি হার্ট অ্যাটাক করেছেন। হার্ট অ্যাটাক করার কারণে উনি এবং কিছুটা ডিজেবল হয়েছেন, হাঁটা চলা কষ্ট হয়। দেখে উনি এসে মানে বলতেছেন আর কাঁদছেন যে আমার একটা ফ্ল্যাটের ভাড়া দিয়ে আমাকে এখন মাসের খরচ চালাইতে হয়, আর বাচ্চার স্কুলের বেতন দিতে হয়। তার মানে তার ছিল মানি ম্যানেজমেন্টে প্রচন্ড ভুল ছিল। তার সমস্ত পরিশ্রমের অর্থ দিয়ে বিল্ডিং বানানো হয়েছে, কিন্তু সে এখন ওই বাসা ভাড়া হিসেবে সে 20-25 হাজার টাকা পায়, এটা তার অনলি ইনকাম সোর্স, আর কোনো ইনকাম সোর্স নাই। যদি তার মানি ম্যানেজমেন্টে যদি তার এটা ভুল না করতো, তাহলে কিন্তু আজকের স্ট্রেস সে পড়তো না, সে তার ফ্যামিলিকে সাপোর্ট দিত। বাট সে যদি তার এইটা যদি ফলো করতো, দিস ইজ দ্য স্ট্যান্ডার্ড মানি ম্যানেজমেন্টের, এটা ফলো করলে সেইটার থেকে পরিত্রাণ পেয়ে যেত। আর একটা বলছিলাম হচ্ছে ফ্যামিলি ম্যানেজমেন্ট। ফ্যামিলি ম্যানেজমেন্ট অনেক সময় আপনাদের আরো বলি যে অনেক সময় দেখছেন ওয়াইফের নামে টাকা পাঠিয়েছে, যে না বাবার নামে দিইনি, ওয়াইফ দেখা যায় দেশে আসছেন, দেশে আসার পর দেখেন ওয়াইফ আর আমার সাথে বনিবনা হচ্ছে না, সে তার টাকা পয়সা নিয়ে ভেঙে গেছে, টোটাল আমার লস, ইনভেস্টমেন্ট পুরা লস। এই জন্য বলি যে এই টাকাটা আপনার অ্যাকাউন্টে থাকবে, ওয়াইফ নমিনি থাকতে পারে, বাবা নমিনি থাকতে পারে, বাট এই টাকাটা আপনার নামে থাকতে হবে, যেটা মানি ম্যানেজমেন্টের জন্য। ফ্যামিলি ম্যানেজমেন্টের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ। আমি যে নিচের 4 নম্বর ছবিটা দেখিয়েছি, ফ্যামিলি ম্যানেজমেন্টের জন্য, ফ্যামিলি ম্যানেজমেন্ট খুব গুরুত্বপূর্ণ। এই জন্য বলি যে আমি আমার ফ্যামিলিকে ম্যানেজ করার জন্য প্রত্যেকের তার ইচ্ছা এবং তাদের ডিমান্ডকে গুরুত্ব দিতে হবে। এবং যখন তার গুরুত্ব দিবেন, তখন দেখবেন আপনার সন্তান আপনার কথা শুনবে, আপনার মিসেস আপনার কথা শুনবে। এবং তাকে যদি আপনি গুরুত্ব না দেন, তখন সেই কথাগুলো তারা শুনবেন, এবং আপনি দেখুন ফ্যামিলির মধ্যে অশান্তি শুরু হবে, যেটা আমরা ছবিতে দেখছি। আর লাস্টলি আমি বলছিলাম হেলথ ম্যানেজমেন্ট। হেলথ ম্যানেজমেন্টটা দিস ইজ দ্য ইস্যু অফ জ্ঞানোথেরাপি। জ্ঞানোথেরাপির হেলথ ইস্যু হচ্ছে, যদি আমি আমার হেলথটাকে না জানি, হেলথ ম্যানেজ করতে না পারি, হেলথ লাইফ বলতে আমার জীবনটা যদি আমি মানে তাইলে কি হবে, আমি যে এই যে কষ্ট করে অর্থ উপার্জন করলাম, আমি যে ইউটিলাইজ করবো, সেই ইউটিলাইজ আমাকে দ্বারা আর হবে না। কেন হবে না? কারণ আমি হয়তো দেখা গেল আমি 30 বছর 35 ইয়ার্স আমি পরিশ্রম করলাম, উপার্জন করলাম, দেখা গেলো আমার ওই সময় এসে আমার ডায়াবেটিস শুরু হলো, প্রেশার শুরু হলো, তারপরে আমার সিএলডি শুরু হলো, সিকেডি শুরু হলো, 4টা ভাইটাল ডিজিজ শুরু হয়ে গেল। আলটিমেটলি আমি যে টাকা উপার্জন করেছিলাম ওটা অল্প দিনের মধ্যেই শেষ, প্লাস আমি আর লাইফের যে মানে এটা আর পেলাম না। সুতরাং হেলথ ইস্যুটা এটা ডিএক্সএন এর একটা বড় ইস্যু, এটা আমি বোঝানোর চেষ্টা করব পরবর্তী নেক্সট স্লাইডে দেখি। এই স্ট্রেস ম্যানেজমেন্টের জন্য আমরা সাধারণত কি বলি, আমরা মুসলিমদের জন্য এই তো বললাম, আর একটা হচ্ছে যে প্রেয়ার করতে পারি। যারা মুসলিম না তারা আমরা প্রেয়ার বলতে আমরা মুসলিম হিসেবে আমরা বলি সারেন্ডার টু আল্লাহ তাআলা আমরা সারেন্ডার করতে পারি। আমরা যখন প্রেয়ার করি, নামাজের সময় একটা বলি। যারা নন মুসলিম আছেন তারা বিভিন্ন ধরনের ইয়োগা, মেডিটেশন এগুলো করতে পারি। এগুলো করে আমাদের
কনসেন্ট্রেশনটাকে ডাইভার্ট করতে পারি এবং আমাদের স্ট্রেসটাকে এটাতে ম্যানেজমেন্টের জন্য বেশ সুবিধা হতে পারে। আর স্ট্রেস যখন ফ্রি থাকবে তখন আমাদের লাইফটা অনেক হ্যাপি হবে। আমি আরো কিছু ফ্যাক্টরের দিকে যাচ্ছি। দিস ইজ দ্য ইটিং হ্যাবিটের কথা বলছিলাম। আমরা যে জাঙ্ক ফুড খেতে আমাদের খাবার হ্যাবিটটা যে খারাপ হ্যাবিট ছিল, এই হ্যাবিটগুলো আমি দেখাচ্ছি। এই হ্যাবিটগুলো থেকে বের হয়ে আসতে হবে। তারপরে আমাদের ফ্রোজেন খাবারগুলো, আমরা দোকানে যাচ্ছি সব ফ্রোজেন খাবার কিনছি, এগুলো থেকে বের হতে হবে। ডিপ অয়েলি ফ্রাইড ফুড, আমরা ডুবো তেলে ভাজা খাবার খাচ্ছি, বেশি তেলের খাবার খাচ্ছি, এগুলো আমাদের কিডনি লিভার এগুলোকে ড্যামেজ করে ফেলছে, হার্টের অসুখগুলোকে বাড়িয়ে দিচ্ছে, এগুলো আমাদেরকে জানতে হবে। আর দেখেন এই যে আজকে যে অসুখটা আমি সামনে এখানে দুটো অসুখ আসছে, যেটা ফ্যামিলি হেলথ ম্যানেজমেন্টের পার্ট, আমি এই দুটো অসুখের কথা একটু বোঝানোর চেষ্টা করছি। নাম্বার 1 হচ্ছে, দেখেন এই পাশে বাম পাশে যে ছবিটা দেখছেন, দিস ইজ দ্য হার্ট, হেলথি হার্ট এন্ড আনহেলথি হার্ট। এখন হেলথি হার্ট বলতে আমি এইটার একটা রক্তনালী যদি নেই, কারণ এই হার্টের মধ্যে কিন্তু রক্ত আছে। এই রক্তটা হার্টের মধ্যে যে রক্ত প্রতি একজন মানুষের 5 থেকে 6 লিটার রক্ত সারা সময় সে পাম্পিং করে সার্কুলেশনে রাখে, কিন্তু এই রক্তটা এই হার্টের যে মাসল বাইরের যে পাম্পিং করছে ওর নিজেরও কিন্তু খাবার লাগে, এ কিন্তু ভিতরের রক্তগুলো নিতে পারে না। এই বাইরের থেকে একটা আর্টারি এসে এর গায়ে এসে রক্ত দেয়, এর নাম হচ্ছে করোনারি আর্টারি। এই যে 3টা আর্টারি আছে, এই 3টা করোনারি আর্টারি হার্টের 3 পাশে এসে এই একটা পিছন সাইডে আর একটা আছে, 3টা আর্টারি, এই 3টা ব্রাঞ্চে এসে দেয়। এখন এই আর্টারিতে যখন আমরা যে খাবারগুলো খাচ্ছি, এই খাবারের মধ্যে যদি বেশি পরিমাণে তেল চর্বি থাকে, তেল বলতে আমি একটু বোঝানোর চেষ্টা করবো, আপনারা একটু যদি খাতা থাকে কলম থাকে একটু নোট করে নিতে পারেন। আমরা অনেক সময় ডাক্তারদের কাছে যাই, ডাক্তাররা খুব ভালো বোঝানোর চেষ্টা করে না, তাড়াহুড়া করে ওষুধ লিখে দেয়, তাদের এত বোঝানোর সময় নেই। আমি একটু বুঝালে এটা আপনাদের আজকের ক্লাসের আজকের সেশনের সবচেয়ে দামি জিনিস হবে এই জিনিসটা বোঝা। যেমন আমাদের আমরা যে খাবারগুলো খাই, এই খাবারের মধ্যে খাদ্য উপাদান হচ্ছে মোট 6টা। একটা হচ্ছে কার্বোহাইড্রেট, আর একটা হচ্ছে প্রোটিন, আর একটা হচ্ছে ফ্যাট, আর একটা হচ্ছে ভিটামিন, মিনারেল এন্ড ওয়াটার। দেখেন প্রথম 3টা, নিচের 3টা খুব অ্যাভেলেবল, শুধু নলেজ রাখতে হবে, জানতে হবে। যেমন ওয়াটার, ডাক্তার বলছে বেশি বেশি করে পানি খান, এখন বেশি কতটুকু এটুকু কিন্তু আমি জানি না। একজন মানুষের সারা দিনে 2300 থেকে 2500 ml যদি পানি খাই তাহলে মোটামুটি ভালো খেলাম। আবার যদি আমি অনেক হেভি পরিশ্রম করি, প্রচুর ঘাম হচ্ছে, অনেক এক্সারসাইজ করছি, অথবা হিটের মধ্যে কাজ করছি, প্রচুর ঘাম হওয়ার কারণে আমি সেখানে 2 গ্লাস পানি যদি বেশি খাই, আমি এক্সেস পানি খেয়ে নিলাম। মিনারেল, এটা প্রকৃতিতে অ্যাভেলেবল, প্রত্যেক খাবারের মধ্যে মিনারেল আছে, সুতরাং মিনারেলের কোনো ঘাটতি হয় না। আর একটা হচ্ছে ভিটামিন, ভিটামিনের ক্ষেত্রে আমার জানতে হবে হোয়াট ইজ ওয়াটার সলিউবল, হোয়াট ইজ ফ্যাট সলিউবল। কোনো ভিটামিন গুলো আছে যে ওয়াটার সলিউবল, পানিতে ধুলে চলে যায়, তাহলে যেগুলোতে যেমন সবুজ শাকসবজি, যেগুলো কাটার আগে ধুয়ে নিতে হবে, ধুয়ে তারপরে কাটতে হবে, তারপর রান্না করতে হবে। এবং যেগুলো আছে হিটে নষ্ট হয়ে যায় সেগুলোকে আমাকে অল্প হিটে খাইতে হবে, যেটা হিটে নষ্ট হয় না সেটা হিটে সমস্যা নেই। তাহলে এইটা খুব একটা ঝামেলা হয় না, বাট ঝামেলা হয় উপরের 3টা, যেটা কার্বোহাইড্রেট। কার্বোহাইড্রেট মানে ভাত, রুটি, আলু, এই খাবারগুলা। আর হচ্ছে প্রোটিন হচ্ছে মাছ, মাংস, দুধ, ডিম। ফ্যাট হচ্ছে চর্বি জাতীয় খাবার। এবং কার্বোহাইড্রেট এখন কতটুকু খাওয়া দরকার একজন মানুষের, কারণ এটা আমাদের নলেজ না থাকার কারণে আমরা দেখা যাচ্ছে পেট ভরে খাবার খাচ্ছি। একজন মানুষ সারাদিনে সুস্থ মানুষের জন্য 300 থেকে 400 গ্রাম কার্বোহাইড্রেট খাওয়া উচিত। বাট দেখা যাচ্ছে আমরা যখন ভাত খাই, যেহেতু আমরা বাঙালি, ভাত রুটি এগুলো যখন খাই দেখা যায় কার্বোহাইড্রেটটা অনেক বেশি খেয়ে নেই, একবারেই হয়তো 300-400 গ্রাম 500 গ্রাম খেয়ে ফেলছি, সারাদিনে দেখা যাচ্ছে 1500 গ্রাম কার্বোহাইড্রেট খাচ্ছি। কার্বোহাইড্রেট দরকার ছিল আমার 300 থেকে 400 গ্রাম। অতিরিক্ত কার্বোহাইড্রেটের জন্য কার্বোহাইড্রেট ব্রেকডাউন, পেটের মধ্যে যাওয়ার পরে ব্রেকডাউন হয়ে ওটা তৈরি করে সুগার, মানে গ্লুকোজ তৈরি করে, আর তৈরি করে ফ্যাট তৈরি করে। এই ফ্যাটের নাম হচ্ছে টিজি, ট্রাইগ্লিসারাইড। আর প্রোটিনটা ব্রেকডাউন করে অ্যামাইনো অ্যাসিড তৈরি করে। প্রোটিন ব্রেকডাউন করে অ্যামাইনো অ্যাসিড। প্রোটিন প্রতিদিনে দরকার ছিল 100 থেকে 150 গ্রাম, 100 থেকে 150 গ্রাম। প্রোটিন দরকার ছিল 100 থেকে 150 গ্রাম, একটু নোট ডাউন করে নেন, 150 গ্রাম। বাট আপনি প্রতিদিন প্রোটিন খাই খুব কম, 40 থেকে 50 গ্রাম, খুব প্রোটিনটা কম খাই, কারণ আমি জানি না যে কিসের মধ্যে প্রোটিন আছে। মাছের মধ্যে প্রোটিন আছে, মাছের মাত্র 19%। 100 গ্রাম মাছ খেলে 19 গ্রাম প্রোটিন পাই। 100 গ্রাম মাংস খেলে সেখানে 22% প্রোটিন পাই। বরং ডালের মধ্যে বেশি পাই, 34 to 53% প্রোটিন পাই ডাউলের মধ্যে। সুতরাং ডাউলের মধ্যে আমরা বেশি প্রোটিন পাই। তাইলে যেহেতু আমরা খাবার দাবারের থেকে প্রোটিনটা আমাদের কম হচ্ছে, কার্বোহাইড্রেটটা বেশি হচ্ছে, আর ফ্যাটটা অনেক বেশি হচ্ছে। ফ্যাটের দরকার ছিল 10 থেকে 13 গ্রাম প্রতিদিনে, বাট আমি খাচ্ছি সেখানে প্রতিদিনে 70 থেকে 80 গ্রাম ফ্যাট খাচ্ছি। এই ফ্যাট
ফ্যাটগুলো ভেঙে আমাদের শরীরের মধ্যে ঢুকে 4 ধরনের ফ্যাট হয়ে ঢুকে। খুব শক্ত করে খেয়াল করবেন, 4 ধরনের ফ্যাট করে। নাম্বার 1 ফ্যাট হচ্ছে টোটাল কোলেস্টেরল। দেখবেন যে লিপিড প্রোফাইল, ডাক্তার সাহেবরা লিপিড প্রোফাইল করতে দেন, লিপিড প্রোফাইলের মধ্যে টোটাল কোলেস্টেরল, দিস ইজ ওয়ান কাইন্ড অফ ফ্যাট। এটা ঢুকে, এটা কামস ফ্রম অ্যানিম্যাল অরিজিন, অ্যানিম্যাল প্রাণী জাতীয় খাবার, গরু খেয়েছি, খাসি খেয়েছি, ছাগল খেয়েছি, এগুলোর মধ্যে থেকে যে ফ্যাট, মাছ খেয়েছি, এর ফ্যাটটার নাম হচ্ছে টোটাল কোলেস্টেরল। আর হচ্ছে টিজি, দ্য ফ্যাট কামস ফ্রম ভেজিটেবল অরিজিন। ওকে, জি স্যার, থ্যাংক ইউ। আচ্ছা, আমরা চলে গেছি। আচ্ছা, আমরা যেটুকু আলোচনা করছিলাম সেটা হচ্ছে টোটাল কোলেস্টেরল বলেছিলাম, টিজি বলেছিলাম। টিজি হচ্ছে দা ফ্যাট। একটু লিখে রাখি এই কথাগুলো, আমার কথাগুলো একটু লিখে রাখলে এটা মনে থাকবে এবং এটা চর্চা করতে হবে, প্র্যাকটিস করতে হবে। টিজি হচ্ছে দা ফ্যাট কামস ফ্রম ভেজিটেবল অরিজিন, দ্যাট মিন্স শস্য থেকে যে ফ্যাটটা আসে, দ্যাট মিন্স ভাত রুটি থেকে যে চর্বিটা পেটের মধ্যে জমা হয়, এই চর্বিটার নাম হচ্ছে ট্রাইগ্লিসারাইড, টিজি সংক্ষিপ্ত। অর্থাৎ রান্নার যে তেলটা আমরা খাই, রান্নার সময় যে সয়াবিন খাই, সানফ্লাওয়ার খাই, জয়তুনের তেল খাই, অথবা অলিভ অয়েল খাচ্ছি, সরিষার তেল খাচ্ছি, সব তেলের ডাক্তারি ভাষায় ডাক্তারদের কাছে একই নাম হচ্ছে টিজি, ট্রাইগ্লিসারাইড। আর এটার নেচার হচ্ছে আঠালো স্বভাব, আঠালো। যেমন আমরা পেপার দিয়ে, গাম দিয়ে যেমন কাগজ আটকাই, এরা রক্তনালীর ভিতরে এটা আঠার মতো আটকে থাকে, যার গায়ে এই আঠার সাথে টোটাল কোলেস্টেরল বন্ডিং হয়, জমে যায়, যেটা লাগতে সহযোগিতা করে। এটা হচ্ছে আঠা। যেমন আপনি রান্নাঘরে যে দেখবেন যে সমস্ত জিনিসপত্র আঠা হয়ে যায় শুধু তেলের জন্য, এটা হচ্ছে টিজির জন্য হয়। তাহলে আমরা দুইটা ফ্যাট নাম জানলাম, একটা টোটাল কোলেস্টেরল, একটা ট্রাইগ্লিসারাইড। আর একটা ফ্যাট আছে, এটা হচ্ছে এলডিএল কোলেস্টেরল, এলডিএল, লো ডেনসিটি লিপোপ্রোটিন। এটা একটা সবচাইতে বাজে কোলেস্টেরল। এই ফ্যাটটা কি? এই ফ্যাটটা হচ্ছে আমাদের সহজে, যে চর্বিগুলো সহজে জমে যায়, যেমন অনেক সময় দেখবেন গরুর মাংস রান্না করে আপনারা যখন মেহমান নিয়ে খেতে বসছেন, আর একজন গেস্ট আসতে আসতে দেখা গেল আমাদের খাবারটা জমে গেল, এটার মধ্যে বেশি মাত্রায় এলডিএল আছে। আর যেটা সহজে জমে না, এটা হচ্ছে এইচডিএল, এটা ভালো কোলেস্টেরল। এইচডিএল, এই এইচডিএল এর কাজ হচ্ছে, এটা হলো হাই ডেনসিটি লিপোপ্রোটিন, এটা সহজে আমাদের শরীরের মধ্যে জমে না, অন্যকে জমতেও দেয় না। সুতরাং আমাদের জানতে হবে যে এইচডিএলটা কোথায় বেশি পাওয়া যায়, তাহলে আমরা সেই খাবারগুলো খাবো। এলডিএলটা কোথায় বেশি পাওয়া যায় সেইটাকে বর্জন করব। এইচডিএল হচ্ছে কাঁচা ফলমূলে আপনি বেশি পাবেন এইচডিএল, হাই ডেনসিটি লিপোপ্রোটিন। এইটা হচ্ছে কাঁচা খাবারে, যেমন কাঁচা শসা, গাজর, আপেল, পেয়ারা, এইসব ফলমূল যা পাবেন, আমরা আমাদের দেশি ফল যা আছে, কাঁচা অবস্থায় খাবেন, এটার মধ্যে এইচডিএলটা বেশি পাবেন। আর এক্সারসাইজ করলে, আপনি যখন পরিশ্রম করবেন, এক্সারসাইজ করবেন, তখন এইচডিএলটা বাড়ে। আর এলডিএলটা হচ্ছে মানে রেড মিট বলতে গরু, ছাগল, মহিষ, ভেড়া, এগুলোর থেকে রেড মিট আছে। আমরা একটা সহজভাবে বোঝানোর জন্য, আমাদের সাধারণ মানুষকে বোঝানোর জন্য বলি, যাদের পা বেশি আছে তাদের এলডিএল কোলেস্টেরলটা বেশি আছে। পা বেশি বলতে গরু, ছাগল, মহিষের পা বেশি, 4টা পা ওদের বেশি আছে। বলছে চিংড়ির 6 পা আছে, চিংড়ির আরো বেশি কোলেস্টেরল আছে, অর্থাৎ এলডিএল কোলেস্টেরলও বেশি আছে। সুতরাং এইটা আমরা সহজে মনে রাখবো। এবং প্রত্যেকটা রেঞ্জ আছে, যেমন আমি টোটাল কোলেস্টেরল রেঞ্জ হচ্ছে 130 থেকে 200। একজন সুস্থ মানুষের জন্য বলছে এটা খারাপ জিনিস, আমি 130-এ রাখবো। বলছে এর চেয়ে কম রাখলে কি হবে? বলছে এর চেয়ে কম রাখা যাবে না, এর চেয়ে কম রাখলে আমার আরো খারাপ অসুখ আক্রমণ করবে, যেমন ক্যান্সার জাতীয় অসুখ হবে। সুতরাং এটা আমাকে মিনিমাম 130-এ রাখতে হবে, এবং এটা ক্রস করে 200-এর উপরে যাওয়া যাবে না। যেহেতু 200-এর উপরে গেলে হার্ট অ্যাটাক করবে, আবার নিচে নামলে খারাপ হবে, আমি 130-এ রাখবো। 125, 30, 140 এর ভিতরে রাখবো, এর উপরে বাইরে যাব না। আর টিজি হচ্ছে 50 থেকে 150 রেঞ্জ। বলছি টিজির লেভেলটা সবসময় আমি 99 এর মধ্যে রাখবো, 100-র নিচে রাখবো। আর 85, 90, 110 এরকম, মানে আমরা বলি 100-র নিচে রাখার জন্য। এলডিএল কোলেস্টেরলটা সবসময় 100-র মধ্যে রাখবো, 100, 150 পর্যন্ত রেঞ্জ আছে, সেখানে আমরা 100 রাখবো। আর এইচডিএল কোলেস্টেরল 35 থেকে 50 পর্যন্ত রেঞ্জ, আমরা বলছি এটা 50, যেহেতু ভালো কোলেস্টেরল, এটা 50-এ রাখবো, আমরা 50 প্লাস রাখবো। তাহলে আমরা আমাদের শরীরটা কার্ডিয়াক দিকে খুব ফিট থাকবে। এখন এই অসুখটা কিভাবে হয়? যখন আমরা প্রতিদিন যে প্রচুর পরিমাণে, একজন ডায়াবেটিক পেশেন্ট
দেখা যাচ্ছে সে সকালে 2টা রুটি, রাত্রে 2টা রুটি, দুপুরবেলায় ভাত খাচ্ছে, সেও কিন্তু 700 গ্রাম কার্বোহাইড্রেট খাচ্ছে। যে কার্বোহাইড্রেট ব্রেকডাউন করে দরকার ছিল 300 থেকে 400, প্রায় ডবল পরিমাণ খাচ্ছে, যেটা ব্রেকডাউন করে এক্সেস গ্লুকোজ হচ্ছে আর এক্সেস ফ্যাট হচ্ছে, সেই ফ্যাটের নাম টিজি হচ্ছে। আর সেখানে যদি আমরা রান্নার সময় বেশি করে তেল দিয়ে বেশি করে রান্না করি, তাহলে আগেকার দিনের জামানায় যেমন আজ থেকে 30 বছর আগেও মানুষ শিশিতে করে তেল কিনতো, কিন্তু এখন 5 লিটারের নিচে কোনো কেউ তেল কিনে না, কারণ তেলের খাওয়ার মাত্রা অনেক বেড়ে গেছে, যার জন্য আমাদের হার্টের অসুখ বেড়েছে। ডায়াবেটিসটা ঠিক সেম কারণ। এই যে রক্তনালীগুলো একটু দেখতে পাচ্ছেন, এটা একটা হেলদি রক্তনালী, আর এটা কি হচ্ছে আস্তে আস্তে ব্লকেজ হয়ে গেছে, চিকন রাস্তা হয়ে গেছে। পুরা এত মোটা রাস্তা ছিল, এখানে এসে চিকন হয়ে গেছে। এখন যদি এই রাস্তাটা অনেক জায়গায় চিকন হয়ে যায়, তখন হার্ট যখন পাম্পিং করবে, এই পাম্পিং এর করার সময় এখানে চিকন জায়গা দিয়ে যাওয়ার সময় কিন্তু এইখানে প্রেসারটা বেশি লাগবে। এই ব্লাড প্রেসার, রক্তনালী চেপে যাওয়ার জন্য রক্ত যেতে যে প্রেসার লাগছে, এই প্রেসারটার নাম হচ্ছে ব্লাড প্রেসার। তাই ডাক্তার কিন্তু আমাকে বুঝায়নি যে কাকে ব্লাড প্রেসার বলে। ডাক্তার বলল আপনার প্রেসার বেড়ে গেছে। প্রেসার বাড়লো কেন? রক্ত চেপে গেছে, চিকন জায়গা দিয়ে বেশি রক্ত যেতে পারতেছে না, প্রেসার বেশি দিচ্ছে। সুতরাং ডাক্তার আমাকে কি দিচ্ছে? সরবিট্রেট আর মনোট্রেট গ্রুপের ওষুধ দিচ্ছে, যেটা রক্ত ভেসোডাইলেটর, রক্তনালীকে একটু ফাঁক করে রাখবে, আমি ভালো থাকবো। তাইলে এটা কিন্তু ওটা টেম্পোরারি ম্যানেজমেন্ট। ওই ওষুধের অ্যাকশন চলে গেলে ও আবার চেপে যাবে, আবার আমার প্রেসার বেড়ে যাবে। আর প্রেসার বাড়লে কি হবে? এই মোটা জায়গা তো আমার কিছুই হবে না, আমার ব্রেনের রক্তনালী কিন্তু ছিঁড়ে যাবে, অথবা এখানে ভিতরের রক্তনালীর যে আবরণী আছে ওইটা ফেটে যাবে, ওইটা থেকে ভিতরে রক্তনালীর ভিতরে রক্তক্ষরণ হবে এবং ওখানে প্লাগ তৈরি করে টোটাল রাস্তা বন্ধ করে দিবে, অর্থাৎ হার্ট অ্যাটাক হয়ে যাবে অথবা স্ট্রোক করবে। ঠিক সেম ঘটনা, এই ঘটনা যখন এটা হচ্ছে হার্টের মধ্যে হচ্ছে, এটাকে আমরা হার্ট অ্যাটাক বলছি, অথবা এই একটা নাম হার্ট অ্যাটাক। এবং হার্টের এই যে হার্টের বড় বড় হাসপাতাল, এখানে কিন্তু 3 ধরনের রোগী আসে। একটা হচ্ছে এই যে রোগের রোগ কথা বললাম, ইসকেমিক হার্ট ডিজিজ। ইসকেমিক হার্ট ডিজিজ, হার্টের আরো 2টা অসুখ আছে আপনারা জানবেন। আর একটা অসুখ আছে যাদের শুনবেন যে ভালভ নষ্ট হয়ে গেছে, ভালভিউলার হার্ট ডিজিজ। আর একটা অসুখ আছে হার্টের, তার নাম হচ্ছে কনজেনিটাল হার্ট ডিজিজ, জন্মগত হার্টের ত্রুটি, হার্টের মধ্যে একটা ফুটা আছে, ছিদ্র আছে। বলছে এই ছিদ্র আছে এটা 1%, আর যাদের ভালভ নষ্ট হয়েছে এরা 1%, আর 98% হচ্ছে ইসকেমিক, যে অসুখের কথা আমি এখন আপনাদেরকে বললাম অথবা বোঝানোর চেষ্টা করলাম, এটা হচ্ছে 98%। 98% রোগীরা এই অসুখে ভুগছে। অর্থাৎ আমি যদি সোহরাওয়ার্দী হাসপাতাল অথবা এনআইসি অথবা হার্ট ফাউন্ডেশন দ্বারাই একটা রোগীকে আমি আইসোলেট করি এবং তাদের কাগজপত্র চেক করি, দেখবো যে 98 জন লোকই রক্তনালীগুলো চেপে গেছে, যার জন্য হার্টের ব্লকেজ হয়েছে, প্রেসার বেড়ে গেছে। এই রোগীগুলো পাবো 98 জন। একজন পাবো যাদের হার্টের মধ্যে ফুটা আছে, আর একজন পাবো যাদের ভালভ নষ্ট হয়ে গেছে। আমি ক্লিয়ার বুঝাইতে পেরেছি তো হার্টের অসুখটা সম্পর্কে? তাহলে যদি আমরা এই খাবার দাবারের যদি নলেজটা আমরা ভালো মতো নিয়ে নিই যে আমরা কি খাবো কি খাবো না, তাইলে কিন্তু আমরা অনেক অসুখ থেকে বেঁচে যাব। এবং জ্ঞানোডার্মা এখানে আমাদের কি হেল্প করতে পারে সেটা আমি এর পরে আসতেছি। দেখেন আমি এরপরে আর একটা অর্গান দেখাইছি, দিস ইজ দ্য প্যানক্রিয়াস। এর একটা আর্টারি এই প্যানক্রিয়াসের মধ্যে, এইটা হলো প্যানক্রিয়াসের মাথা, হেডের মধ্যে 2টা পার্ট আছে, আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্সের মধ্যে আলফা সেল আর বিটা সেল আছে। এই বিটা সেলগুলো ইনসুলিন তৈরি করে। ইনসুলিনের কাজ কি? ইনসুলিনের কাজ কি আমি বোঝাচ্ছি। ইনসুলিন হচ্ছে, যদি কোনো বাসার কলাপসিবল গেট আছে, গেটের ওখানে একটা সিকিউরিটি ম্যান বসে থাকে, যে গেট খুলে দেয়, কেউ আসলে ঢুকে, উনি যদি না থাকে গেট বন্ধ থাকে। এই ইনসুলিনের কাজ হচ্ছে লাইক এ গেটম্যান ইন সেল মেমব্রেন। আমার সেলের ভিতরে যখন গ্লুকোজ লেভেলটা, মাইটোকন্ড্রিয়া সেলের ভিতরে, আপনারা অনেকেই জানেন যে আমরা এখানে একটা সেল দেখিয়েছিলাম, এইখানে দেখেন এইটা হচ্ছে মাইটোকন্ড্রিয়া, দিস ইজ দ্য মাইটোকন্ড্রিয়া। এই মাইটোকন্ড্রিয়ার ভিতরে এটাকে বলা হয় সেলের পাওয়ার হাউস। এখন এই সেল মেমব্রেনের ভিতর দিয়ে যখন গ্লুকোজ লেভেলটা ঢুকে এর ভিতর ঢুকবে, তখন ওখান থেকে এটিপি আসবে, শক্তি আসবে। যদি গ্লুকোজ ঢুকতে না পারে তাহলে ওটা ব্রেকডাউন হবে না, এটিপিও হবে না, শক্তি হবে না। তাইলে আমি যখন খাবার খাচ্ছি, ভাত, রুটি, আলু, চিনি, মিষ্টি খাচ্ছি, গ্লুকোজ খাচ্ছি, গ্লুকোজটা রক্তের মধ্যে অনেক আছে কিন্তু সেলের ভিতরে ঢুকতে পারতেছে না, আর শক্তি হচ্ছে না। তখন ব্রেন আমাকে বলছে তুমি কিছু খাও, কিছু খাও। ও যে আবার কিছু একটু মিষ্টি জাতীয় খাবার, একটু ভাত, একটু রুটি খাচ্ছে, কারণ শরীরে তো শক্তি নাই, কিন্তু রক্ত মাপে দেখছি গ্লুকোজ লেভেল অনেক হাই। দিস ইজ কল্ড ডায়াবেটিস। একদম ঠান্ডা মাথায় বুঝে নেব ডায়াবেটিস কিভাবে হচ্ছে। তাহলে ডায়াবেটিস কেন হচ্ছে? বলছে ইনসুলিন নাই। ইনসুলিন কেন নাই? এখন ইনসুলিন কেন নাই এই জন্য বলি যে এই যে
নালীটা আমি এখানে বোঝানোর চেষ্টা করেছিলাম যে এর রক্ত, এটা দিস ইজ এ ফ্যাক্টরি, এই ফ্যাক্টরি থেকে ইনসুলিন তৈরি হয়। এখন এর মধ্যে তো পাওয়ার সাপ্লাই লাগবে অথবা তেলের লাইন লাগবে। এই তেলের লাইন মানে খাবারের লাইন লাগবে, খাবারের লাইন হচ্ছে রক্তনালী। রক্তনালীগুলো তো আমরা এই কোলেস্টেরল যুক্ত, যে কোলেস্টেরলের কথা আমি আগে আলোচনা করলাম, এই ঘন রক্ত যেখানে এলডিএল কোলেস্টেরল বেশি আছে, টোটাল কোলেস্টেরল বেশি আছে, টিজি নামক আঠা আছে, সেই রক্তই এই রক্তনালী যদি যাচ্ছিল, যাওয়ার কারণে কি হয়েছে, এই রক্তনালীটাও এরকম হয়ে বন্ধ হয়ে গেছে। অল্প বন্ধ হয়েছিল, অল্প যাচ্ছিল, ইনসুলিন অল্প আসছিল। তখন কি হলো, আমরা ডাক্তারের কাছে গেলাম। ডাক্তার কি করলো, আমাদেরকে প্রথমে বলল যে এটা একটা, আমাদেরকে প্রথমে একটা বুঝ দিল যে এটা একটা অসুখ, এটা লাইফস্টাইল মেইনটেইন করলে ঠিক হবে। আপনি এখন থেকে ভাত রুটি কম খাবেন, আর কি করবেন, একটু হাঁটবেন, আর এই ওষুধ খাবেন। আচ্ছা, উনি তেলের ব্যাপারে আমাদের খুব একটা কিছু বলেনি। তা আমরা ওই রকম অল্প করে খাচ্ছিলাম, সকালে 2 রুটি আর রাত্রে 2 রুটি, রাত আর দুপুর বেলা একটু ভাত খাচ্ছিলাম, আর ওই রকম ভাবে চলছিলাম। কিন্তু এটা আমাদের ডায়াবেটিসের যে কারণ, আমাদের ওটা দেখা গেল যে কিছুটা কমছে, কিছু ওষুধ খাওয়ার কারণে কিছুটা কমলো। কেন ভালো হচ্ছে না কেন? কারণ উনি রক্তনালী পরিষ্কার করার কোনো বুদ্ধি আমাদেরকে দেননি। উনি কি করেছেন, যাতে আমি চলতে পারি এই ব্যবস্থা করে দিয়েছেন। যে ওষুধটা খাওয়ার কাজ আমি খুব সহজ করে আপনাদের বোঝানোর চেষ্টা করি। যদি ধরেন আমার বাসায় আমি একটা ডে লেবার নিয়েছি কাজের জন্য, তো ডে লেবারটা হয়তো এখনো, যদিও বাংলাদেশে এরকম সিনারিও নাই যে আগেরকার দিনে ছিল যে ঠিক আছে ডাক্তার সাহেবের বাসায় যেয়ে নাস্তা টাস্তা করে তারপরে কাজ শুরু করব। কিন্তু সে আসলো 2 ঘন্টা 3 ঘন্টা লেটে, তখন ডাক্তার সাহেব খুব রাগী মানুষ, সে কি করলো, যে ধমক দিলেই তাড়াতাড়ি কাজ শুরু করো, আর তুমি 2 ঘন্টা পরে আসছো, সুতরাং একবারে কাজ শেষ করে খাবার খাবা। দেখা গেল যে সে যখন 12টা 1টা বেজে গেল, তার কিন্তু পেটে ক্ষুধা লেগে গেছে, তার গ্লুকোজ লেভেল কমে গেছে, সে কিন্তু কাজের গতি কমাই দিছে। আর ওই যার বাসায় কাজ করছে সে একটা মাঝে মাঝে জোরে জোরে ধমক দিচ্ছে, কাছে বসে বসে থেকে থেকে ধমক দিচ্ছে, এই কাজ করছে না, সে আবার একটু জোরে জোরে কাজ করা শুরু করছে। দেখা গেল যে একটু পরে দেখা গেল 2টা 3টা বেজে গেছে, 3টার পরে যায় দেখা গেল একসময় সে মাথা ঘুরে পড়ে গেছে, অর্থাৎ তাকে দিয়ে কোনো কাজ হচ্ছে না। ঠিক ডায়াবেটিসের চিকিৎসা এরকমই হয়। ওই একটু ওষুধ দেয়, যে ওষুধের কাজ হচ্ছে যে তোমাকে খাবার দিব না, তোমাকে স্টিমুলেশন দিব, মানে ধমক দিব যে তুমি এই অল্প রক্ত দিয়েই বেশি পরিমাণ ইনসুলিন তৈরি করো। আর যেহেতু ওদিকে খাবার একটু কমাই দেওয়া, গ্লুকোজ কমাই দেওয়া হয়, পেশেন্টটা মোটামুটি চলতে পারে। কিন্তু এই 1 বছর 2 বছর গেলে ওই রাস্তা যেটুকু খোলা ছিল সেটুকু একসময় বন্ধ হয়ে যায়, তখন আর একটু সে দিতে পারে না। তখন ডাক্তারের কাছে গেলে ডাক্তার একটু তাকে বকাঝকা করে বলছে এখন আর আপনাকে দিয়ে কিছু হবে না, আপনি নিয়ম কানুন মানেননি, এখন আপনি ইনসুলিন নিতে হবে, যতটুকু আপনি খাবেন ততটুকু হিসাব করে ইনসুলিন নেবেন। দিস ইজ দ্য সিনারিও। এবং এটার জন্য ডক্টর ডেভিড হেবার, আপনারা কখনো পাবেন, উনি আমেরিকান ক্যালিফোর্নিয়া ইউনিভার্সিটি ফুড অ্যান্ড নিউট্রিশন ডিপার্টমেন্টের চেয়ারম্যান, উনি বলেছেন যে বিগত 100 বছর ধরে এই ধরনের অসুখ নিয়ে মেডিকেল সায়েন্স একটা ব্যবসা করে গেছে। ব্যবসাটা মানে হচ্ছে যে ওষুধও চলবে, অসুখও চলবে। যে টিল ডেথ, আমি একটা রোগীর সাথে একটা কমিটমেন্ট করে নিলাম যে তুমি মৃত্যু পর্যন্ত আমার সাথে থাকবা, এই ওষুধগুলো খেতে থাকবা, যেদিন তুমি মরে যাবা সেদিন তুমি কিছু ওষুধ খাবা। জাস্ট জ্ঞানোথেরাপি এর বিপরীত, জ্ঞানোথেরাপির সাথে এই কথাটা আসবে বলে আমি আগের থেকে বললাম, পরে যাতে আপনারা বুঝে নিতে সহজ হয়। তাহলে আমি এই অসুখটা বললাম হচ্ছে ডায়াবেটিসের কথা। আর একটা হচ্ছে সিএলডি। এখন আপনি ঢাকা শহরে এসে দেখবেন যে আমাদের দেশে যদি আমি 100 জন রোগীকে আল্ট্রাসোনোগ্রাম করাই, দেখা যাবে যে 99 অথবা 98% যাদের বলে ফ্যাটি লিভার, লিভারে চর্বি জমছে। কেন লিভারের চর্বি আগেকার দিনে জমতো না, এখন জমলো কেন? বলছে দিস ইজ দ্য লাইফস্টাইল। আমি যে খাবার প্রণালী খাচ্ছি, এই খাবারটা ছিল আমার রং। আমি ভাত প্রচুর পরিমাণে ভাত খেলাম, প্রচুর পরিমাণে তেল খেলাম, কার্বোহাইড্রেট আমি বেশি নিলাম, প্রোটিন আমরা কম নিলাম, এবং এই টোটাল কন্ডিশনটাকে বলা হয় পিইএম, প্রোটিন এনার্জি ম্যাল নিউট্রিশন। এই ম্যাল নিউট্রিশনে আমরা ভুগি, যে আমাদের ফ্যাট বেশি, আমাদের কার্বোহাইড্রেট বেশি, আমাদের প্রোটিন লেভেলটা কম, যার জন্য আমাদের ফ্যাটি লিভার হচ্ছে। আর একটা অসুখ আমি আগে বলছিলাম যে কিডনি নষ্ট হয়ে যাচ্ছে, এটার জন্য ওই যে পেস্টিসাইডের কথা বলেছিলাম, যে এখানে যে পেস্টিসাইড দেখাচ্ছিলাম, এই পেস্টিসাইড গুলো দায়ী। যে এই বিষগুলোর মধ্যে হেভি মেটাল থাকে, যেগুলো সাথে সাথে কিডনিকে নষ্ট করে না, কিডনির যে মেমব্রেন গুলো আছে, মেমব্রেন গুলোকে আস্তে আস্তে দিনে 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 নষ্ট করে দেয়। করার পরে এক সময় দেখা যায় ক্রিয়েটিন লেভেল হাই হয়ে গেছে, ওর যে মেমব্রেনটা দিয়ে প্রস্রাবটা আসবে সেই মেমব্রেনটাকে নষ্ট করে ফেলে, আলটিমেটলি আমরা পেশেন্ট হয়ে যাই কিডনির পেশেন্ট। তাহলে আমাদের এখন লাইফস্টাইল থেকে বোঝার উপায় কি? এই যে দেখেন, আমি একটা হিউম্যান বডিকে, এখানে দেখেন কত শত ফ্যাক্টরি আছে যেখানে আমাদের বিভিন্ন সিস্টেমে কাজ করছে।
বাট এই ফ্যাক্টরিটাতে তো আমরা আমাদের নিজেদেরকে জানছি না বলে এই ফ্যাক্টরির প্রতি অবিচার করতেছি। অবিচার করা মানে এর প্রপারলি যত্ন নিচ্ছি না। একটা গাড়ি যদি দেখি যে আমার একটা গাড়ি কিনলে আমি 3000 কিলো অথবা 3 মাসের মধ্যে কি করি, মোবিল চেঞ্জ করি, এয়ার ফিল্টার চেঞ্জ করি, আমার মোবিল ফিল্টার চেঞ্জ করি, এসি ফিল্টার চেঞ্জ করি, এগুলো আমি করছি কেন? গাড়ির মেইনটেনেন্স ঠিক রাখার জন্য, আমার গাড়িটা ভালো সার্ভিস দেয়। কেউ যদি এটা না করে গাড়ি তো নষ্ট হয়ে যাবে। বাট এই যে একটা দামি মেশিনটা কত দামি বলছে যে একটা চোখের একটা পার্ট নষ্ট হয়েছে, দেখেন কত টাকা লেগে যায়। একটা ব্লকেজ হয়েছে, একটা হার্টের একটা অংশ, একটা কিডনি ট্রান্সপ্লান্টেশন, একটা লিভার ট্রান্সপ্লান্টেশন, চিন্তা করা যায় না। আপনি যেটা বদলাবেন হয়তো লক্ষ লক্ষ টাকা দিয়ে বদলাইতে পারবেন, যদি ম্যাচ হয় সেটাও আপনার বেশি দিন টিকবে না, 2 3 4 বছরের মধ্যে ওইটা নষ্ট হয়ে যাবে। সুতরাং এই দামি মেশিনটা সম্পর্কে আমাদের খুব জানা দরকার, যেটা জ্ঞানোথেরাপি, দ্যাট মিনস একটা লিমশীয় জিন, যেটা আমাদের সাধারণ মানুষকে এই জিনিসটাকে চিন্তা করার একটা সুযোগ করে দিয়েছে। আমাদের এই ডিএক্সএন এর এই প্ল্যাটফর্মে আসার কারণে আমরা সাধারণ মানুষকে একটু বোঝানোর চেষ্টা করছি যে হোয়াট ইজ দিস আওয়ার ফ্যাসিনেটেড মেশিন, এই মেশিনটার কি দাম এবং এর যত্নটা কিভাবে নিতে হবে। আমি প্রত্যেকটা, যদি আমি স্কিনটাকে বলি যে স্কিন সবচেয়ে বড় অর্গান, যেটা কিডনির চাইতেও বেশি টক্সিসিটিকে শরীর থেকে বের করে দেয়, সেই স্কিনের প্রতি আমরা কোনো যত্ন নিই না। আর ডিএক্সএন যেটা যত্ন নেয়, আমি আস্তে আস্তে আসবো। দেখেন, হাউ মেনি অফ ইউ আর মেইনটেইনস দিস ফ্যাসিনেটিং মেশিন। আমরা কয়জন এই আমাদের এই দামি অর্গানটার, এই মেশিনটার যত্ন নিচ্ছি? আসলে এটা আমাদের চিন্তা করার এখন সময় এসে গেছে। দেখেন, এর যত্ন না দেওয়ার জন্য কি হচ্ছে, অ্যাজ এ হোল রেজাল্ট কি হচ্ছে, উইকেন দ্য ইমিউন সিস্টেম। আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা ব্যবস্থাটা দুর্বল হয়ে যাচ্ছে। অ্যাবনর্মাল ফাংশন অফ দ্য অর্গান, আমাদের অর্গানের অ্যাবনর্মাল ফাংশন আসতেছে। অ্যাজ এ হোল আমরা অসুস্থ হয়ে যাচ্ছি। অসুস্থ হওয়ার পরে কি হচ্ছে, আমরা দেখেন কেউ ইনসুলিন নিচ্ছে, কেউ হার্ট অ্যাটাক করেছে, কেউ ব্যাক পেইন বোধ করছে, কেউ শ্বাসকষ্ট হচ্ছে। আলটিমেটলি আমরা চলে যাচ্ছি আমাদের হাসপাতালে। হাসপাতাল বলছে না, আরো বড় হাসপাতালে যেতে হবে, পিজি হাসপাতালে যাও, কিংবা মাউন্ট এলিজাবেথে আসো, অত বড় বড় হাসপাতাল মাউন্ট গ্র্যান্ডে যাও। কিন্তু সেখানে যখন হচ্ছে না, আমাদের ফাইনাল ডেস্টিনেশন আওয়ার গ্রেভিয়ার, আমরা চলে আসছি আমাদের কবরস্থানে, সেখানে আমাদের ফাইনাল ডেস্টিনেশনে চলে আসছি। সুতরাং কি হচ্ছে, এটা হচ্ছে আমাদের ল্যাক অফ নলেজ এখানে খুব খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এরপরে এখন এর থেকে উত্তরণের উপায় কি বলছে, উত্তরণের উপায়, যাকে ফাদার অফ মডার্ন মেডিসিন ইনি বলেছেন একটা কথা। দেখেন, লেট ইউর ফুড বি ইউর মেডিসিন এন্ড মেডিসিন বি ইউর ফুড। যে তোমার খাবারই যদি হয় তোমার ওষুধ, এবং ওষুধ যদি হবে তোমার খাবার, তাইলে কি হবে, তোমার সুস্থ। এখন খাবারের যে ডেফিনেশন, আইডিয়াল যে ডেফিনেশন, সেটা যদি দেই, খাবারের আইডিয়াল ডেফিনেশন হচ্ছে যা খেলে আমরা কি করি, ক্ষুধা নিবারণ হয়, প্রথম কথা। 2 নম্বর হচ্ছে ক্ষয় পূরণ হয়, বৃদ্ধি সাধন হয়, আর রোগ প্রতিরোধ করতে পারি, তাকে কিন্তু খাবার বলে। তাহলে খাবারের মধ্যে ডেফিনেশনে কিন্তু ক্ষয় পূরণ, বৃদ্ধি সাধন, আর একটা হচ্ছে রোগ প্রতিরোধ ক্ষমতা। এইগুলো যদি অর্জন, তাকে কিন্তু খাবার বলি। তাইলে আইডিয়াল খাবারে আমরা যে শুধু ভাত খাচ্ছি, ভাতের মধ্যে কি সবগুলো উপাদান পাচ্ছি? মাছ খাচ্ছি, মাংস খাচ্ছি, তার মধ্যে সবগুলো পাচ্ছি না? পাচ্ছি না। কেন পাচ্ছি না? আমি আস্তে আস্তে বলছি, কারণ ওইটা টোটালি আলাদা আলাদা ইনগ্রেডিয়েন্ট ওর মধ্যে আছে। এর জন্য দেখেন, একে বলা হচ্ছে যে গ্যানোডার্মা লুসিডাম দের মিরাকুলাস হার্বস। মিরাকুলাস হার্বস কেন বলা হলো? বলছে যে এইটা একটা উপাদান যার মধ্যে আছে মোর দেন 400 অ্যাক্টিভ এলিমেন্টস, মোর দেন 400 অ্যাক্টিভ এলিমেন্টস, যার মধ্যে আছে পলিস্যাকারাইড, যার মধ্যে আছে অ্যাডিনোসিন, যার মধ্যে আছে ট্রাইফোডিয়ান্স, যার মধ্যে আছে অর্গানিক জার্মেনিয়াম, যার মধ্যে আছে গ্যানোডারিক এসেন্স, ভিটামিন B3, 6, C, D, আর মিনারেল, এ লট অফ মিনারেল। বলছে মোর দেন 400 অ্যাক্টিভ এলিমেন্টস আছে এই গ্যানোডার্মার মধ্যে। তাইলে এটাকে আমরা আদর্শ মানে খাবার বলতে পারি এই জন্য, এবং একে মিরাকুলাস হার্ব বলে। এখন হোয়াট ইজ দ্য স্পেশালিটি অফ দিস গ্যানোডার্মা লুসিডাম, অফ ডিএক্সএন গ্যানোডার্মা লুসিডাম? আপনারা সবাই মোটামুটি যারা ডিএক্সএন এর পরিবারের সাথে আছেন তারা জানেন যে ডিএক্সএন এর স্পিরুলিনা, ডিএক্সএন এর যে গ্যানোডার্ম, দিস স্পেশাল টাইপ অফ গ্যানোডার্মা। আমি গ্যানোডার্মার একটু হিস্ট্রি বলি। গ্যানোডার্মার হিস্ট্রি এ লট অফ ইয়ার্স বিফোর। আমি খুব বেশি মানে আরবি বেশি কিছু জানি না, যতটুকু জানি যে এটার ইতিহাস হচ্ছে সেই হযরত মুসা আলাইহিস সালামের সময়, যখন নীল নদের পাড়ে
যখন তারা এই পাশে আসছিল, তাদের যখন আসমান থেকে খাবার দেওয়া হয়েছিল, তখন মান্না আর সালোয়া দেওয়া হয়েছিল। এই মান্না ছিল এক ধরনের কামা, আরবি কামা শব্দের অর্থ মাশরুম। এই মাশরুম কিন্তু বেহেশতি খাবার এই জন্য বলা হয়, যেটা বেহেশতি খাবার, স্বর্গীয় খাবার। এটা সব ধর্ম মতে এটা বিশ্বাস করে যে এটা একটা মানে স্বর্গীয় খাবার, বেহেশতি খাবার ছিল এই মান্না। এবং আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি মাশরুমকে খাইতে বলছেন, উৎসাহিত করেছেন, এবং অসুখের জন্য বিশেষ করে উনি চক্ষু চিকিৎসার জন্য স্পেশালি গুরুত্ব দিয়েছেন যে কামার রস চোখের জন্য খুবই হিতকারী, এবং উনি খাইতে উৎসাহিত করেছেন। তো বলছে যে পৃথিবীতে এ পর্যন্ত প্রায় 38 ভ্যারাইটিস অফ মাশরুম আমরা পেয়েছি, খোঁজ পাওয়া গেছে 38,000 ভ্যারাইটিস, যার মধ্যে 2,000 ভ্যারাইটিস হচ্ছে খাওয়ার যোগ্য, বাকি 36,000 ভ্যারাইটিস খাওয়ার যোগ্য না, অযোগ্য। বলছে এই 2,000 ভ্যারাইটিজের মধ্যে মাত্র 200 ভ্যারাইটিস আছে যেগুলোর মধ্যে থেরাপিউটিক ভ্যালু আছে, মানে রোগ আরোগ্য করার, আমাদের রোগ যে রোগ শোকে আমরা ভুগি এই রোগের ক্ষেত্রে তারা সাহায্য করতে পারে, এরকম ভূমিকা আছে অনলি 200 স্পেসিসের। এই 200 এর মধ্যে এই যে নিচে যে আমি 6 রকম লাল কালারের মাশরুম দেখতে পাচ্ছি, এই 6 কালারের মাশরুম হচ্ছে সবচেয়ে বেশি থেরাপিউটিক গুণ সম্পন্ন। আর ডিএক্সএন একটা লিমশীয় জিন যে কাজটা করেছেন, এই 6টার গুণটাকে টিস্যু কালচার প্রক্রিয়ায় একটা গুণের মধ্যে আনছেন, একটা মাশরুম করেছেন। দিস ইজ দ্য গ্যানোডার্মা লুসিডাম, দিস ইজ দ্য গ্যানোডার্মা ডিএক্সএন গ্যানোডার্মা লুসিডাম। তাহলে এটা একটা স্পেশাল টাইপ অফ ডিএক্সএন গ্যানোডার্মা, নট অনলি ওয়াইল্ড গ্যানোডার্মা, নট অনলি নর্মাল স্পেসিস গ্যানোডার্মা। এটা একটা স্পেশাল টাইপের গ্যানোডার্মা, এটা স্পেশালি ফরমেটেড গ্যানোডার্মা, যেটার মধ্যে 6টা মাশরুমের গুণাগুণ সমৃদ্ধ। ওকে, এখন এটার মধ্যে কি কি আছে আমি আগেই বলেছিলাম, আমি আমার ক্লাসটাকে আরো সংক্ষিপ্ত করি। আমাদের মেইন ফোকাস হচ্ছে আমাদের এই সেলের উপরে, যে সেলের কথা আমি আলোচনার শুরুতেই শুরু করেছিলাম। দেখেন এখন এই সেলগুলো, দিস ইজ দ্য ফাদার সেল এন্ড মাদার সেল, ফাদার সেল এন্ড মাদার সেল, দুইটা সেল নিয়ে একটা জাইগোট ফর্ম হলো। জাইগোটটা মাল্টিপ্লাই হলে টিস্যু তৈরি হলো, টিস্যুগুলো মাল্টিপ্লাই হয়ে বিভিন্ন অর্গান তৈরি করলো, অর্গানগুলো কয়েকটা অর্গান মিলে সিস্টেম তৈরি করলো, সিস্টেম তৈরি করে টোটাল ম্যান তৈরি হইলো। এখন একটা হিউম্যান তৈরি হওয়ার পিছনে আমরা দেখছি যে একটা ইউনিট ছিল, দুই পাশ থেকে দুইটা সেল আসছিল। এখন টোটাল এই বডিটাকে বিশ্লেষণ করলে টোটাল সেলই পাবো, ডিফারেন্ট টাইপস। আর আমি যেটা প্রথমে বললাম 37 ট্রিলিয়ন সেল পাবো। সুতরাং সেলস যদি হেলদি থাকে তাহলে আমি সুস্থ, আমি হেলদি থাকবো। সেল আনহেলদি, বডি আনহেলদি, সেল ডেথ, বডি ডেথ হয়ে যাবে। আর এখন দেখেন হাউ গ্যানোডার্মা ওয়ার্কস ইন হিউম্যান বডি, গ্যানোডার্মা কিভাবে ওয়ার্কস করে, কাজ করে। আমি প্রথমে কথা বলছিলাম একটা হচ্ছে কাজ করার কাজ হচ্ছে দুটো, একটা হচ্ছে ক্লিনজিং আর একটা হচ্ছে ব্যালেন্সিং। তো গ্যানোডার্মা এই দুটো কাজ করে। গ্যানোডার্মার প্রথম কথা বলছিলাম যে এর মধ্যে পলিস্যাকারাইড আছে। পলিস্যাকারাইড মানে ডিটারজেন্ট, ডিটারজেন্ট মানে আমরা যেমন সার্ফ এক্সেল ইউজ করি, সার্ফ এক্সেল বুঝতে পেরেছেন তো, যেটা কাপড় চোপড় পরিষ্কার করার জন্য ব্যবহার করি, সার্ফ এক্সেল। বলছে যে আগে এক সময় আমরা ছোটবেলায় এক দেখতাম যে বৌমা মানে এক মুঠ নিতে বলতেছে, বৌমা বলতেছে, শাশুড়ি বলতেছে এক মুঠ নাও, বৌমা বলছে যে না এক চামচই যথেষ্ট, এটা হচ্ছে সার্ফ এক্সেল, অনেক পাওয়ারফুল। বলছে যে গ্যানোডার্মা লুসিডাম হচ্ছে এরকম পাওয়ারফুল একটা ডিটারজেন্ট, যেটা খেলে আমার বডিটাকে থেকে কি বলছে হেভি মেটাল গুলো এক্সক্রিট করে থ্রো কিডনি, থ্রো ইউরিন, থ্রো স্টুল, থ্রো স্যালাইভা, থ্রো পারস্পিরেশন। আমাদের ঘাম, প্রস্রাব, পায়খানা এবং ঘামের মাধ্যমে এই শরীর থেকে হেভি মেটাল গুলো বের হয়ে যায়। এবং আপনি যদি দেখেন যে আপনার আরজিজিএল খাওয়ার পরে, অর্থাৎ গ্যানোডার্মা লুসিডাম খাওয়ার পরে আপনার শরীরের ঘাম বেড়ে গেছে, প্রস্রাব বেড়েছে, কফ বেড়েছে, তার মানে আপনার শরীর থেকে আপনার শরীর যে হেভি মেটাল গুলো ছিল, যে টক্সিসিটি ছিল, সেগুলো ক্লিয়ার হয়ে যাচ্ছে। এবং এটার মেইন ফাংশন হচ্ছে ক্লিনজিং। আর একটা জিনিস আমরা খাই, এটা ক্লিনজ হলে কি হবে, ইমিউন সিস্টেম, ইমিউন সেলগুলো খুব বুস্ট আপ হবে, শরীর সেলগুলো সতেজ হয়ে গেল, শক্তিশালী হয়ে গেল, সে রোগ প্রতিরোধ করতে দিবে না, সে এখন সুস্থ শক্তিশালী। আর সেকেন্ড থিং হচ্ছে কিছু কিছু সেলগুলো ডিউ টু এজ, ডিউ টু টক্সিসিটি, সেলগুলো কিছু সেল ডেড হতে থাকে। এই ডেটের কাজ করে জিএল নামে একটা জিনিস, আপনারা জানেন জিএল এর কাজ হচ্ছে রিজেনারেশন করে। রিজেনারেশন করলে কি হয়, সেলের যে ব্যালেন্সটা, সেই ব্যালেন্সটা ঠিক থাকে। এই জন্য আমরা যখনই খেতে বলছি আরজি এন্ড জিএল খাবেন, একটা হলো আরজিএল। হোয়াট ডু ইউ মিন বাই আরজি? আরজি হচ্ছে 90 দিন, একটা মাশরুমের বয়স যখন 90 দিন পুরা হয় তখন তাকে আমরা বলি ঋষিগানো। কমপ্লিট ম্যাচিউর মাশরুম ইজ কল্ড ঋষিগানো, অর্থাৎ গ্যানোডার্মা লুসিডাম। আর যখন এর বয়স
18 দিন অর্থাৎ চাইল্ড মাশরুমকে আমরা বলি গ্যানোডার্মা গ্যানোসিলিয়াম, যেটাকে আমরা জিএল বলি, ওপেন করে জিএল ফর রিজেনারেশন। তাহলে আমরা গ্যানোডার্মা লুসিডাম দেখলাম টক্সিন ক্লিনজার, বেসিক নিউট্রিশন, কারণ প্রচুর নিউট্রিশন এর মধ্যে আছে, সিস্টেম রেগুলেটর আর ইমিউন বুস্টার, এই চারটা কাজই করে, যার জন্য আমরা এই যে করোনার মুহূর্তেও বলছি যে এটা যদি আমরা বেশি বেশি পরিমাণে খেতে পারি তাহলে আমাদের এগুলোর সাপোর্ট পাবো। দেখেন গ্যানোডার্মাকে বলা হচ্ছে কিং অফ অ্যাডাপ্টোজেন। ওয়াই? বলছে যে এর মধ্যে নো টক্সিন, নো সাইড ইফেক্ট ইভেন অন প্রলংড ইউজ। এই জন্য এটা বলছে এটা খাবার, এটা ওষুধ না। যদি ওষুধ হতো, যেমন সাপোজ আপনি প্যারাসিটামল একটার জায়গায় 5টা খেয়ে ফেলছেন, তাইলে আপনি কিন্তু টক্সিসিটি দেখা দিবে। অথবা বাবার প্রেশারের ওষুধ যদি ছেলে খেয়ে ফেলে, অথবা দাদার প্রেশারের ওষুধ নাতি খেয়ে ফেলছে, তাইলে কিন্তু হাসপাতালে নিয়ে যেতে হবে। অথবা অন্য কোনো বড় ধরনের পেইন কিলার একটু বেশি খাইছেন, কিডনি ড্যামেজ হয়ে গেল। কিন্তু ডিএক্টক্সিনের কি আছে, গ্যানোডার্মার মধ্যে কি আছে, বলছে নো সাইড ইফেক্ট। আপনি ভুল করে বলছে আরজিজিএল দুইটা করে খাওয়ার কথা বলছিল আমাকে, আমি হয়তো 10টা করে খেয়ে ফেলছি। বলছে যে 10টা খাওয়ার কারণে আমার শরীরটা অনেক বুস্ট আপ হয়ে গেছে। যেমনটি আমি 2টা ডিম খেয়ে ফেললে যেমন শরীরটা খুব ভালো বোধ করি, ঠিক 10টা আরজিজিএল 20টা খেয়ে ফেলছে, বেশি মাত্রায় খেলে আমার শরীরটাকে বেশি পিউরিফাই করে ফেলবে, কারণ কোনো সাইড ইফেক্ট নাই। যদি এটা ওষুধ হতো তাহলে কি হতো, আমি অসুস্থ হয়ে পড়তাম, আমার প্রেশার ফল করছে, আমার এইটা খারাপ হয়েছে, ওইটা খারাপ হয়েছে, এইগুলো কিছু করবে না এটার জন্য, কারণ এর কোনো টক্সিসিটি মানে বরং সে শরীর থেকে যত ময়লা আবর্জনা আছে এগুলো সে পরিষ্কার করতে পারে। আর কি বলছে, নট স্পেসিফাইড এনি ডিজিজ আর অর্গান, কোন অর্গান এবং কোন ডিজিজের উপর স্পেসিফাইড না। যে হার্টের অসুখ হয়েছে, আমি কি আরজিজিএল খেতে পারবো? বলছে অবশ্যই খাবো, কারণ হার্টের অসুখ হোক আর সিএলডি হোক, লিভারের অসুখ হোক, আমি আরজিজিএল খেলে আমার লিভারটা ফ্রেশ হবে, আরজিজিএল খেলে আমার কার্ডিয়াক ওই যে রক্তনালীর ভিতরে যে ব্লকেজ হয়েছে, ফ্যাটি ফ্যাট হয়েছে। এখন টক্সিনের একটা ডেফিনেশন আপনাদেরকে দিই, দেখেন একটু, আমি খুব দ্রুত বলছি টাইমের জন্য। টক্সিনের ডেফিনেশন বলছে যেটা আমার জন্য খুব দরকারি ছিল সেটা যদি একটু পরিমাণের বেশি হয়ে যায় সেটাই আমার জন্য বিষ। আমি বুঝাইতে পেরেছি? যেমন সাপোজ আমি যে অক্সিজেন নিচ্ছি, বাতাস খুব দরকারি, আমাকে বাতাস বন্ধ করে দেওয়া হলে আমি টিকতে পারবো না। বাতাস যখন অতিরিক্ত হয়ে যাবে, ঝড় হয়ে গেল, একদম ডিস্ট্রয় হয়ে যাবে। পানি, জলোচ্ছ্বাস হলো, শেষ। ঠিক এইরকম আমার কোলেস্টেরলের কথা বলছিলাম, দেখেন কোলেস্টেরল নর্মাল রেঞ্জ ছিল 130 থেকে 200, সে যদি 130-এর নিচে নামে 70-80-তে নেমে আসে তাহলে কিন্তু আমার ক্যান্সার জাতীয় অসুখ আক্রমণ করবে। আবার 200-এর উপরে চলে গেলে আমাকে হার্টের অসুখে আক্রান্ত করবে। তার মানে অতিরিক্তও ভালো না, কমও ভালো না, আমাকে ব্যালেন্স থাকতে হবে। আর একে বলা হয় এই আরজিজিএল মানে গ্যানোডার্মাল কে বলা হয় আমাকে একে ব্যালেন্সিং করে। এই যদি গুড কোলেস্টেরল কম থাকে সে গুড কোলেস্টেরলকে বাড়ায় দেয়, ব্যাড কোলেস্টেরল বেশি আছে ব্যাড কোলেস্টেরল কমিয়ে দেয়, টিজি এবং টোটাল কোলেস্টেরলের সমন্বয় করে, যেটা বেশি আছে সেটা কমায়, যেটা কম আছে সেটা বাড়ায়। তাইলে এই খাবারটাকে এর জন্য কে বলা হয় অ্যাডাপ্টোজেন, কিং অফ অ্যাডাপ্টোজেন। অ্যাডাপ্টোজেন মানে অভিযোজন করা, শরীরটাকে যে অ্যাডজাস্ট করা, এই অ্যাডজাস্ট করার কিং বলা হচ্ছে গ্যানোডার্মাকে। ওকে, এর জন্য এটাকে বলা হয় মিরাকল মাশরুম, কিং অফ অল হার্বস, সমস্ত হার্বস এর রাজা বলা হয়। তাইলে এইটা কি ওষুধ না খাবার, এটা আমাকে খুব ভালো করে জানতে হবে। এবং কারা কারা খেতে পারবে একটু আমরা দেখি, হু ক্যান ইউজ। দেখেন একজন প্রেগন্যান্ট ওম্যান সে খুব সেফলি নিতে পারবে, অনেক ড্রাগে লেখা আছে গর্ভবতী মহিলারা খাবেন না, এই টিকা নিতে গর্ভবতী মহিলারা নিবেন না কারণ এটা বিষক্রিয়া আছে। কিন্তু আমাদের আরজিজিএল বলছে গর্ভবতী মহিলারা বেশি বেশি করে খাবেন। কেন খাবেন? এটা খাইলে তার অনাগত সন্তানটাও সুস্থতা নিয়ে পৃথিবীতে আসবে, সে টক্সিসিটি মুক্ত থাকবে, সবকিছু তার জন্য ভালো থাকবে। তারপরে স্মল চিলড্রেন যারা একদম প্রোটেক্টেড একটা প্লেসে ছিল, এখন আসছে পৃথিবীতে, নোংরা জঞ্জালযুক্ত পৃথিবীতে আসছে, তাদের প্রোটেকশনের জন্য গ্যানোডার্মা তাকে হেল্প করবে। স্মল চিলড্রেন যারা স্কুল গোয়িং চিলড্রেন, তাদের জন্য তাদের মেধা বিকাশ, তাদের শারীরিক বিকাশের জন্য এই আরজিজিএল তাদেরকে হেল্প করতে পারে। ইয়ং পিপুল তাদের জন্য খুব হেল্পফুল হতে পারে। ম্যারিড কাপল তাদের যে ডিমান্ড, সেই ডিমান্ডগুলো ফুলফিল করার জন্য আরজিজিএল খুব ভালো ভূমিকা পালন করতে পারে। সিনিয়র সিটিজেন যেটা ওল্ড পিপুল তাদের জন্য ভালো ভূমিকা। ইভেন যারা সিক হাসপাতালে বেডে আছে তাদের আরোগ্য প্রক্রিয়াকে ত্বরান্বিত করার জন্য আমরা আরজিজিএল এর সাহায্য নিতে পারি। এটা যে আমি কথাগুলো বললাম এগুলো প্রচুর লিটারেচার, প্রচুর রিসার্চ আছে। আপনারা যখনই ঢুকবেন ওয়েবসাইট গুলোতে দেখবেন যে এগুলো প্রচুর রিসার্চ আছে। দি ম্যাজিক মাশরুম, গ্যানোডার্মাকে বলা হচ্ছে ম্যাজিক মাশরুম। হ্যাঁ, এরকম প্রচুর মাশরুম এ নিউ ফোকাস ইন ড্রাগ রিসার্চ, প্রচুর রিসার্চ আছে। আপনারা এগুলো পড়বেন এবং এগুলো দেখবেন যে কত আছে এখানে। ইন ক্যান্সার ট্রিটমেন্টের জন্য গ্যানোডার্মার যে
আচ্ছা, আমি ট্রিটমেন্টের শেষে আপনাদেরকে একটা কেস প্রেজেন্টেশন করব, যদি সময় পাই, আপনারা যদি চান আমি দেখাবো কেসটা। দ্য ট্রিটমেন্ট অফ হাইপোগ্লাইসিমিয়া। দেখেন, ট্রিটমেন্ট অফ হাইপোগ্লাইসিমিয়া, যেটা হচ্ছে ডায়াবেটিস। কিছু কিছু পেশেন্ট আছে যে ইয়ের জন্য ওই হাইপোক হয়ে যায়, ব্লাড সুগার কমে যায়, এটার জন্যও এই আরজিজিএল ব্যবহার করবেন। যাদের হাইপারগ্লাইসিমিয়া হয় তাদের জন্য এই আরজিজিএল ব্যবহার করতে পারবেন, মানে এটা যেহেতু ব্যালেন্সার। কোলেস্টেরল সিনথেসিস ইনহিবিটর, যে কোলেস্টেরল আমাদের ইনার্ট বডি, যারা বলছে বেশি পরিশ্রম করে তাদের তেল চর্বি খাচ্ছি না, গরু ছাগল মহিষ কিচ্ছু খাচ্ছেন, তারপরে কোলেস্টেরল বেড়ে যাচ্ছে, বলছে এই কাজটা লিভার করে। ইনার্ট শরীর, যাদের অলস শরীর, তাদের শরীরের ভিতর অটোমেটিক্যালি লিভার কোলেস্টেরল সিনথেসিস হয়। বাট যারা এই আরজিজিএল খাবে তাহলে ওইটাকে বন্ধ করে দিবে, তাদেরকে ওইটা বাড়তে দেবে না। আর ডিএক্সএন এর সকল পণ্যর মধ্যে এই মিরাকল মাশরুমের টাচ আছে। দিস ইজ দা আরজি, দিস ইজ জিএল, দিস ইজ ব্ল্যাক কফি, দিস ইজ পার্সোনাল কেয়ারের জিনিস, জ্ঞানজি পেস্ট, জ্ঞানজি সোপ, শ্যাম্পু, মাসাজ অয়েল, সবগুলোর মধ্যে কি আছে? এই ঋষি জ্ঞান আছে। এখন ঋষি জ্ঞান সম্পর্কে আমি মোটামুটি বলেছি, এবং ডিএক্সএন যে স্পেশাল টাইপ অফ ঋষি জ্ঞান এটাও আমি বলার চেষ্টা করেছি। কফিটা সম্পর্কে বলেছি। দেখেন, এখানে কফির মধ্যে অনেকগুলো ফ্লেভারের কফি আছে। এখানে আরেকটা কফি আছে যেটার নাম হচ্ছে কর্ডিসেপস কফি। কর্ডিসেপস সম্পর্কেই বলবো। পেস্ট সম্পর্কে বলেছি। দেখেন, এই পেস্ট সম্পর্কে একটা টেস্টিমনি আপনাদেরকে না বললেই নয়। টেস্ট আমি 2015 সালের দিকে, এখন উনি সচিব আছেন, আমি নাম বলছি না, উনি তখন জয়েন্ট সেক্রেটারি ছিলেন। উনি ছিলেন বাইরে, দেশে আসার পরে উনি আমার কাছে আসলেন তার মুখে একটা আলসার নিয়ে, এবং এটা উনি প্রায় 15-16 বছর ধরে ভোগ করছেন। উনি সিঙ্গাপুরের একটা ট্রিটমেন্ট নিচ্ছেন, ওরা একটা স্টেরয়েড স্প্রে দেয়, ওইটা করলে ঘাটা ভালো হয়, আবার বন্ধ করলে আবার ঘা হয়ে যায়। আমি আমার হোমিওপ্যাথিক ওষুধ দিয়েছি এবং তাকে আমি এই পেস্টটা ব্যবহার করতে দিয়েছিলাম। সে মাসখানে পরে এসে বলে, সাহেব এটা তো ভালো হয়ে গেছে, আবার ফিরে আসবে কিনা? বললাম যে আপনার ওষুধের দরকার নেই, আপনি পেস্টটা ব্যবহার করতে থাকেন। তো আমাকে প্রায় এই প্রায় 5-6 বছরের মধ্যে কয়েকবার এসে বলছে, ডাক্তার সাহেব ওই ঘাটা তো আর ফেরত আসে নাই, কিন্তু আমি পেস্টটা কিন্তু ব্যবহার করি এখনো। আর আমার কাছে মনে হয় যে পেস্টটা ব্যবহার করলে আমার মুখটা এত ফ্রেশ লাগে যে আমি মনে হয় যদি ব্যবহার না করি কোনো বেলায়, তাহলে মনে হয় আমি ব্রাশ করিনি। অন্য পেস্ট আমাকে এইরকম ফ্রেশনেস দেয় না। আর সবচেয়ে মজার ব্যাপার, আমার ওই ঘাটা ফেরত আসেনি। আমি বলছি যে হ্যাঁ, আমাদের ওষুধ তো দিয়েছি, কিন্তু এই যে টোটাল, কারণ জ্ঞানোডার্মা হচ্ছে, যেহেতু আপনি জানেন যে জ্ঞানোডার্মা কিং অফ অল হার্বস এবং কিং অফ যে ফাঙ্গাস, এই ওনার ঘাটা ছিল ফাঙ্গাস, অ্যান্টি ফাঙ্গাল। এই জ্ঞানোডার্মা অ্যান্টি ফাঙ্গাল হিসেবে কাজ করে। যখন সে প্রতিদিন জ্ঞানোডার্মার মধ্যে দাঁত মাজবে, মুখে কোনো ফাঙ্গাস তার ইনফেকশন আসতে পারবে না, অর্থাৎ সে প্রোটেক্টেড থাকবে। সেকেন্ড থিংস আমি বলি, দেখেন আমাদের সাবান, আমি স্কিনের কথা বলছিলাম, আমি যে বস্তু যদি জ্ঞানোডার্মা দিয়ে করি, জ্ঞানোডার্মা আমার স্কিনের যদি দিই, আমার স্কিন সমস্ত ধরনের ফাঙ্গাস, ব্যাকটেরিয়া, ভাইরাস থেকে সে প্রিভেন্ট করবে। সুতরাং আমরা এই সাবানটা আমার স্কিনটা হচ্ছে, আমি বলছিলাম যে কিডনির চাইতে বেশি টক্সিসিটি এলিমিনেট করে, বাট স্কিনের প্রতি সবচাইতে বেশি আমরা অত্যাচারটা বেশি করি। আমি কোথায় বসছি, কোথায় হাত লাগাচ্ছি, এগুলো কিছু আমরা দেখি না, বাট সেইটার জন্য যত্ন আমরা যদি জ্ঞানোডার্মার যত্ন নিতে পারি, তাহলে আমাদের স্কিনের জন্য অনেক ভালো। শ্যাম্পুটাও সেম, বডি ফোম, এগুলো আমাদের দেশে। মাসাজ অয়েল, এটাও এক্সিলেন্ট একটা অয়েল। এটা হচ্ছে মূলত জ্ঞানোডার্মা এক্সট্রাক্ট এর মধ্যে দেওয়া আছে, এবং এটা স্কিনের লেয়ার পুরোটাই অ্যাবজর্ব করে নেয়। আপনি এটা যে কোনো সিঙ্গেল স্লাইট, হালকা বার্ন, হালকা ইনজুরি, হালকা ব্যথা, জয়েন্ট পেইন, এগুলো ক্র্যাম্পস গুলো আপনি এটা ইজিলি আপনি রিমুভ হতে পারে। দেখা যায় অনেক সময় ওষুধের প্রয়োজনই হয় না, শুধু মাসাজ অয়েল নিয়ে আমি ভালো বোধ করতে পারি। কিংবা যদি বেশি ইনজুরি হয়, সেই ক্ষেত্রে আমরা মাসাজ অয়েলের সাথে আমরা ওষুধও খেতে পারি। 2 নম্বর কথা হচ্ছে যে এই সবচেয়ে বড় কথা, যাদের স্কিনের ড্রাইনেস আছে, এই মাসাজ অয়েলটা তারা অল দ্য ইয়ার ব্যবহার করতে পারে। বলছে যে বেবি টাইপ স্কিনটাকে নিশ্চিত করে, বাচ্চাদের স্কিন যতটা সুন্দর থাকে, বলছে যারা জ্ঞানোডার্মা লুসিডামের এই লিনজি মাসাজ অয়েল ইউজ করে, তাদের স্কিনটা এত সুন্দর থাকবে। এবং অনেকেই বলে তাদের যে কুস্কিতে ইনফেকশন হয়, কালো হয়ে যায়, বগলে কালো হয়ে যায়, যেসব বেন্ডিং জায়গাগুলো আছে, তারা যদি প্রতিদিনের সাবান এবং তেলটা ব্যবহার করে, তারা এখান থেকে ভালো উপকার পেতে পারে। আমি যার জন্য কথা বলতে চাইছিলাম সেটা হচ্ছে কর্ডিসেপস মাশরুম। কর্ডিসেপস মাশরুমের আগে আমি একটা বলি স্পিরুলিনা। আমি বারবার বলছিলাম যে কিং অফ হার্বস হচ্ছে জ্ঞানোডার্মা লুসিডাম, বাট কিং থাকলে তো আমাদের কুইন দরকার। এই কুইন হচ্ছে স্পিরুলিনা, কুইন অফ হার্বস। এই হার্বস এর রানী বলা হচ্ছে এই জন্য, বলছে যে এর বয়স হচ্ছে 3.5 বিলিয়ন ইয়ার্স এগো। ওই 3.5 মানে সবচেয়ে প্রাচীন উদ্ভিদ বলা হচ্ছে এটাকে, স্পিরুলিনাটাকে। এবং
ডিএক্সএন কি করে, এই স্পিরুলিনাটাকে প্রকৃতির একটা আশ্চর্য খাবার, ওয়ার্ল্ড হেলথ বলছে যে আগামী সেঞ্চুরিতে সবচেয়ে ভালো খাবার হবে এই স্পিরুলিনা। কারণ এটা কি, এটার উপরে যে কোডিংটা থাকে সো মাস আলট্রা, এটা ইজিলি ডাইজেস্টেবল, মানে এত ডাইজেস্টেবল যে জিরো বেবি ক্যান ডাইজেস্ট ইজ, ছোট বাচ্চা একদম এরা সহজে এটা অ্যাবজর্ব করতে পারে। আর এটা কি করছে, এটার মধ্যে আছে মেইনলি আছে প্রোটিন। ইউজুয়ালি আমরা একটু আগে প্রথম দিকে আমি বলেছিলাম যে মাছের মধ্যে আছে 19% প্রোটিন, আর মাংসের মধ্যে আছে 22% প্রোটিন, বাদ বাকি আছে ফ্যাট অ্যান্ড কার্বোহাইড্রেট, চর্বি এবং তেল। চর্বি এবং কার্বোহাইড্রেট মানে, কার্বোহাইড্রেট তো মানে ভাত রুটি আলু মানে শ্বেতসার আর কি। তাইলে কিন্তু এই স্পিরুলিনা আছে 7% প্লাস ম্যাক্সিমাম পার্সেন্ট হচ্ছে এর হচ্ছে প্রোটিন। তাহলে প্রকৃতিতে একটা প্রোটিন, আইসোলেটেড একটা প্রোটিন পাওয়া এটা খুব কঠিন ব্যাপার। কারণ আমি যখনই প্রোটিন বাড়াইতে যাব তখন কি হবে, সাথে এর সাথে অতিরিক্ত মতো চর্বি এবং কার্বোহাইড্রেট ঢুকে পড়বে, আর ঢুকলে আমার হার্টের অসুখ বাড়াবে, ডায়াবেটিস বাড়াবে। আমি যদি স্পিরুলিনা দেই তাহলে ওই রোগীটার ডায়াবেটিস বাড়বে না, হার্টের অসুখ বাড়বে না, তার প্রোটিনের ঘাটতি পুরা করবে, ডায়াবেটিস কমতে থাকবে, হার্টের অসুখ কমতে থাকবে, স্ট্যামিনা বাড়তে থাকবে। বলছে যে এই জন্য ওকে কুইন অফ হার্বস বলা হয়। কিসের জন্য? কারণ মেয়েদের জন্য এটা খুবই উপকারী। মেয়েদের যে পিরিয়ডিক যে ব্লাড লস হয়, এটা বলছে ইনস্ট্যান্ট তার ব্লাড হিমোগ্লোবিনটাকে বাড়াইতে পারে। তাইলে যদি এটা খায় তাইলে মেয়েদের হেলথ স্ট্যাটাস খুব ভালো থাকবে, তাদের গ্রোথ ভালো থাকবে। বলছে একদম জন্মের পরে থেকে এর প্রোটিন লেভেলটা মায়ের দুধের সেম হোমোলোগাস, যার জন্য বাচ্চারা একদম জিরো বেবিরাই, যাদের খুব গ্রোথ কম আছে, তারা এটা ছোটবেলা থেকেই খেতে পারে। তারপরে একটু বড় হলে খাবে, আরো বড় হলে খাবে, একদম বয়স্ক বলছে এটার পরিমাণ কতটুকু, বলছে ইচ্ছা মতো খাইতে পারবে, কোনো সমস্যা নাই, এটা তার ডাইজেশনের কোনো সমস্যা করবে না, এটা সবাই খেতে পারবে। এবং এটা বলছে যে আপনার বাইপাস সার্জারি, মেজর সার্জিক্যাল অপারেশন, বলছে সারাদিনে 3-15-45টা পর্যন্ত স্পিরুলিনা খেতে পারবে, তার কোনো সমস্যা হবে না, এবং তার হেলথটা, তার রিকভারিটা খুব দ্রুত হবে, রিকভারি দ্রুত হবে। থ্যাঙ্কস। এরপরে দেখি মাইক্রোভেজি সম্পর্কে, আসলে আমাদের টাইম তো খুব কম সময় আছে, কর্ডিসেপ সম্পর্কে একটু বলে ফেলি 1 মিনিটের মধ্যে। সরি স্যার, আমাদের সেশনটা শেষ হয়ে গেলে আমরা আবারও আসবো ইনশাআল্লাহ। হয়তো আর 1 মিনিট আছে আমাদের, 1 মিনিট পরে ইনশাআল্লাহ আমরা আবার আসবো। আচ্ছা, ওকে। কর্ডিসেপস স্পেশাল টাইপ অফ মাশরুম, এটার মধ্যে আল্লাহ তাআলা একটা স্পেশাল দান, কারণ শুধু সমস্ত খাবারগুলো usually comes from only vitamin, only for animal source, only mineral vegetable source, দুইটা আলাদা আলাদা সোর্স থেকে আমরা প্রোটিন গুলো পাই। বাট কর্ডিসেপস একটা স্পেশাল টাইপের প্রোটিন, যার মধ্যে মানে অর্ধেকটা আসবে উদ্ভিদ থেকে আর অর্ধেকটা আসবে প্রাণী থেকে, both are combined in one mushroom. This is cordyceps mushroom. cordyceps কি হলো, তাহলে উদ্ভিদের মাশরুম এবং প্রাণীজের মাশরুম একসাথে কম্বিনেশন হয়েছে এই মাশরুমটা, এই জন্য একটা স্পেশাল টাইপ অফ মাশরুম। ইট ক্যান নেভার কালচার, এটা কখনো চাষ হয় না, বাট ন্যাচারালি গ্রোথ ইন মাউন্টেইনাস এরিয়া, এটা পর্বতের শৃঙ্গে এটা ন্যাচারালি গ্রোথ হয়। হাউ ক্যান গ্রোথ ইট, আই ক্যান এক্সপ্লেইন। এটা হচ্ছে যে এক ধরনের লার্ভা, পোকার লার্ভা ক্রাউলিং করতে করতে টিপ অফ দা মাউন্টেনের পর্বতের চূড়ায় চলে যায়, যেখানে কোনো ধরনের অর্গানিজম বাঁচতে পারে না। ঠিক সেই জায়গায় যাওয়ার পরে বরফে ওরা চাপা পড়ে এবং মারা যাওয়ার ওই পোকার শরীরে ফাঙ্গাসটা গ্রো। তাহলে আমি কিছুটা বলছিলাম, ওরা সবাই শুনছেন স্যার কর্ডিসেপস পর্যন্ত? জি স্যার। আচ্ছা, তো এই কর্ডিসেপসটা তাইলে প্রকৃতির একটা আশ্চর্য দান, যে একটার মধ্যে অ্যানিমালস এন্ড ভেজিটেবল দুই ধরনের প্রোটিনই একটার মধ্যে মাশরুমের মধ্যে আছে। সেই মাশরুমটার নাম হচ্ছে কর্ডিসেপস মাশরুম। এই মাশরুমটা স্পেশালিটি হচ্ছে এটা ব্রেন টিস্যুকে রিজেনারেশন করে, যেটা ইউজুয়ালি ব্রেন টিস্যু রিজেনারেশন হয় না, সেই হয় না কাজটা এরা করতে পারে। এই মাশরুমটা আরো কি করতে পারে, কিডনি, যাদের ড্যামেজ কিডনি, এদেরকে রিপেয়ার করতে পারে। এই কিডনিটা লিভার সেলকে হেল্প করতে, যাদের লিভারে ফাইব্রোসিস হয়ে গেছে সেই ক্ষেত্রে কাজ করতে পারে। অর্থাৎ ইউজুয়ালি নার্ভ সেল এবং কিডনির জন্য স্পেশাল টাইপ অফ মাশরুম যদি কেউ চায়, তাহলে এক নামে বলতে হবে ডিএক্সএন এর কর্ডিসেপস মাশরুম। কারণ ডিএক্সএন না কর্ডিসেপস বলবেন, কারণ কর্ডিসেপসটা ইউজুয়ালি চাষ হয় না, ডিএক্সএন কালেক্ট করে ফ্রম তিব্বত। আমি একটু টেস্টিমনি বলি। আমার একটা পেশেন্ট ছিল, উনি ইউএস বাংলার মার্কেটিং চিফ,
ভদ্রলোক আমার ট্রিটমেন্ট, ওনার কিডনির সমস্যা ছিল, কিডনির উনি আমার কর্ডিসেপস মাশরুমটা খেতেন, উনি আরজিজিএল সাথে কর্ডিসেপস মাশরুম খেতেন। বাট উনি আমাকে বললেন যে ডাক্তার সাহেব আমি একটু ব্রাউনগার্ডে যেতে চাচ্ছি ওদের একটা ফলো আপের জন্য। বললাম যান। ব্রাউনগার্ড দেখি প্রেসক্রিপশন করে উল্টা ওনাকে কর্ডিসেপস লিখছে। উনি থাইল্যান্ড থেকে কর্ডিসেপস কিনে নিয়ে আসছেন। আমি কর্ডিসেপের বোতলটা দেখলাম যে কোত্থেকে কিনে আনছেন এটা। বললাম আমি থাইল্যান্ড থেকে নিয়ে আসছি, ব্রাউনগার্ড থেকেই নিয়ে আসছি। মেড ইন নেদারল্যান্ড, কালেক্টেড ফ্রম আল্পস, ইউরোপের আল্পস থেকে কালেক্টেড করা, নেদারল্যান্ডের প্রিপারেশন করা এই কর্ডিসেপ পার ট্যাবলেট বাংলাদেশি টাকার 500 টাকা করে পড়েছে, 600 মিলিগ্রামের ট্যাবলেট। তার মানে আমাদের কর্ডিসেপের দাম কত করে পড়ে? আমাদের দাম মনে হয় 100 টাকার মতো, আর একটু বেশি হয়তো পড়ে। ওদের দাম তার চেয়ে অনেক বেশি পড়ছে এবং সে কিনে নিয়ে আসছে ওখান থেকে। তাই আমি বললাম যে দেখেন আপনি যে মাশরুমটা খাচ্ছিলেন এটাও ডিএক্সএন এর পিউরিটির ব্যাপারে 100% আপনি বেশি দাম দিয়ে কেনার দরকার নাই, যেহেতু ইউরোপের মাশরুম এই জন্য বেশি দামে কিনছেন। বলছে যে না আমি তো খেয়ে আলাদা কোনো কিছু পাই নাই, বরং এটা খেয়েও যেরকম লাগছে এটা খেয়েও সেরকম লাগছে। বললাম যে আপনি এটাই খেতে পারবেন। ওকে, আমি এই ডিএক্সএন এর কর্ডিসেপের কথা বললাম। কর্ডিসেপের এটা কিন্তু ইউজুয়ালি যে ট্রিটমেন্ট পারপাস না, সব পারপাসে কর্ডিসেপও সবাই খেতে পারে। ছোট বাচ্চারা খেতে পারে, তাদের ইনক্রিজ স্ট্যামিনা, তাদের হেলথের, বিশেষ করে যেসব বাচ্চারা খুব স্পোর্টস খেলাধুলা করে তারা এইটা খেতে পারে খুব তাদের স্ট্যামিনার জন্য। অ্যাডাল্টরা খেতে পারে কিসের জন্য? তাদের ওয়ার্কলোড, ব্রেনের প্রেশার যদি থাকে, তাদের কাজের চাপ যদি থাকে, কর্ডিসেপস খেতে পারে। এল্ডারলি পিপুল খেতে পারে, ইভেন নিউলি ম্যারিড কাপলরা খেতে পারে, কারণ এটা সেক্সুয়াল স্ট্যামিনাও এরা বাড়ায়, কারণ পুরো টোটাল হেলথের উপর কাজ করে, ইউজুয়ালি সব সাইডের উপর এরা কাজ করে। দিস ইজ অ্যানাদার ডিএক্সএন মিরাকেল মাইক্রোভেজি। এইটা হচ্ছে ডিএক্সএন একটা মিরাকেল আবিষ্কার বলতে পারবো, যে এত ভালো একটা প্রোডাক্ট ডিএক্সএন এর মধ্যে আছে যে ইন্টেস্টিনাল ক্লিনজার, বাউলটাকে ক্লিনজ করার জন্য এই মাশরুমটা খুবই উপকারী। মোটামুটি সবাই জানি এর মধ্যে মেইনলি উপাদান হচ্ছে মাশরুম আছে, ইনক্লুডিং শিতাকি মাশরুম আছে, স্পিরুলিনা আছে, মরিঞ্জি আছে, হ্যাঁ এরকম অনেকটা 6টা টাইপের মাশরুমের সাথে মিলায়ে মাইক্রো যেটাকে আমরা ইসবগুল হাস্ক আছে, এসব কিছু মিলায়ে এটা তৈরি করে। এটা খুবই উপকারী আমাদের হেলথের জন্য। তো টোটাল ডিএক্সএন এর যে প্রোডাক্টগুলো আছে, মাস্টার মেইন প্রোডাক্ট, মেইন ইনগ্রেডিয়েন্ট হচ্ছে আরজিজিএল, স্পিরুলিনা, কর্ডিসেপস। এই কয়েকটা উপাদানই হচ্ছে ডিএক্সএন এর মূল উপাদান। আর এর প্রত্যেকটা হচ্ছে খাবার। এই খাবারটা একজন সুস্থ মানুষ খাবে টু বিকাম হেলথি, সুস্থ মানুষরা খাবে সুস্থ থাকার জন্য, আর অসুস্থ মানুষরা খাবে দ্রুত হেলথে ফিরে আসার জন্য। তাদের হেলথ প্রক্রিয়াটাকে সুস্থ রাখার জন্য, দ্রুত হেলথে ফিরে আসার জন্য তারা এই ডিএক্সএন এর পণ্যগুলো খেতে পারে। যেমন এখানে আরেকটা পণ্য দেখছি, এটার নাম মরিনজি। এক্সিলেন্ট প্রোডাক্ট। এক্সিলেন্ট প্রোডাক্ট এই জন্য বলি যে মরিনজি মানে এর যে লিটারেচার গুলো আপনারা পড়বেন যে এত কাজ করতে পারে। ইন্টেস্টাইন কে বলছে যে ইন্টেস্টাইনের মধ্যে যদি ক্ষত থাকে ইনস্ট্যান্ট হিলিং করতে পারে। যে খুবই সাংঘাতিক পেট ব্যথা হচ্ছে, গ্যাস্ট্রিক আলসারের জন্য প্রচন্ড পেট ব্যথা হচ্ছে, আপনি ইসোপ্রাজল, ওমিপ্রাজল এগুলো ব্যথা একদম ফেইলিওর, ওরা কাজ করছে না, ব্যথায় পেশেন্ট খুবই কষ্ট পাচ্ছে। আপনি মরিনজিটা খাইয়ে দেন, ইনস্ট্যান্ট ব্যথা কমবে, মুহূর্তের মধ্যে ব্যথা কমবে। এবং আপনি দেখবেন যে আসলে এটা ওষুধ না, কিন্তু ব্যথা কমায় কিভাবে? বলছে যে এর একটা প্রাকৃতিক গুণ হচ্ছে পেইন কিলার, এটা ব্যথা নাশক করে। 2 হচ্ছে উন্ড হিলার, উন্ড হিলিং করতে পারে। বাট এটা কতটুকু? বলছে পুরা বোতল খান, অসুবিধা নাই, আপনি এক বোতল তো ওষুধ না, আপনি পুরাটাই খেয়ে ফেলেন। খেলে এটা হবে কি ন্যাচারালি, এটা খাবারই ওষুধ, ওষুধই খাবার। আপনার শরীরে দেখবেন এই কাজটা মুহূর্তের মধ্যে করে ফেলছে। যে গ্যাস্ট্রিক প্রবলেম মুহূর্তের মধ্যে, কোনো ওষুধে কাজ করছে না, মুহূর্তের মধ্যে এই মরিনজিটা আপনার কাজ করে। যে কোনো ধরনের ক্যান্সারের পেইন রিলিফ করতে পারে মরিনজি, যে কোনো ধরনের উন্ড আলসার হিলাপ করতে পারে মরিনজি। সুতরাং এই মরিনজি সম্পর্কে আসলে না খেয়ে যদি খাইলে সে বুঝতে পারবে যে এটা কতটা উপকারী। আচ্ছা, আজকে মোটামুটি আমি জ্ঞানোথেরাপি এবং জ্ঞানো প্রোডাক্ট নলেজ সম্পর্কে একটু বলার চেষ্টা করেছি। এখন যদি কারো কোনো কোশ্চেন থাকে, আমি আমার মনে হয় যে অল্প সময়ের মধ্যে একটু কোশ্চেন আনসার নিতে পারি। ওকে? জি স্যার, অনেক অনেক ধন্যবাদ আপনাকে, আপনার মূল্যবান সময়টুকু আমাদেরকে দেওয়ার জন্য। আর সর্বোপরি প্রথমেই ধন্যবাদ জানাবো আপনাকে এই জন্য যে এই সর্বপ্রথম আপনাকে আমাদের এই জাম্প পাওয়ারের ব্যানারে আমরা নিয়ে আসছি। আপনার যেই আপনি এখনো চেম্বারেই আছেন হয়তো, আপনার অনেক কষ্ট করে আমাদেরকে আপনার মূল্যবান সময়টা দিলেন। অনেক অনেক ধন্যবাদ স্যার আপনাকে। জি মামুন আল সৈকত ভাই, আমাকে শুনতেছেন?
জি জি শুনতে পাচ্ছি আমি আপনাদেরকে। আপনাকে আনমিউট অপশন দিছিলাম, আপনি আসেন না কেন? জি জি আমি শুনতে পাচ্ছি তো। জি জি, আপনাকে ছাড়া তো ভালো লাগে না আমার, বুঝেন না? জি লিডার, জি অনেক অনেক কন্টিনিউ ধন্যবাদ। করেন স্যার, যেহেতু আমাদের সাথে আছে, এটা থার্ড সেশন চলতেছে, অনেক লং টাইম হয়ে গেছে হয়তো। তো যদি 2 4 5টা কোয়েশ্চেন আমরা নেই, আমার মনে হয় সেটা বেটার হবে। 5টা কোয়েশ্চেন নিব আমরা হাতে গোনা। এখানে অনেকে হাত তুলে রাখছেন, আপনারা কষ্ট করে হাতটা বন্ধ করে নতুন করে কি আপনারা হাত তুলতে পারেন? আসলে এটা কনফিউজ হয়ে যায় যদি প্রশ্ন করার জন্য। প্লিজ। আর আরেকটা 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 সিস্টেম করে নিলে ভালো হয় আমার মনে হয় মামুনুল সৈকত ভাই, কোয়েশ্চেন গুলি কমেন্টের মাধ্যমে বলে দিলে আমার মনে হয় বেটার হয়। তাহলে আপনি একটু কমেন্টটা ফলো করবেন কাইন্ডলি। আমি জি জি অবশ্যই। আমাকে একটু সহযোগিতা করেন। জি 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 আপনারা খুব সহজে 5টা জি 5জন প্রথম প্রশ্ন করবেন, ওই 5টা প্রশ্নের উত্তর নিব আমরা সর্বোচ্চ, কারণ এটা পিছনে একটু আলোচনাও থাকতে পারে। তো যাদের ইম্পর্টেন্ট প্লিজ আপনারা দ্রুত প্রশ্ন করেন। আর কি জানি বলে মির ভাই, আপনি প্রশ্ন তো পাবেন, সেখান থেকে হয়তো জি জি একই প্রশ্ন কেউ 2 3 বার করতে পারে, তো সেটাকে আর জি রিপিট জি আনার দরকার নেই। জি, এখানে এক ভাই লিখছে, স্যার দিনে কি খাবো এটা বলেন, বলে দিবেন। দিনে কি খাবেন এটা বলে দেবো, এটা কি কি খাবেন আপনি দিনে, দিনে কি খাবেন, রাতে কি খাবেন, আমরা কি বুঝবো বলেন? না এটা থাক, এটা আপনি অ্যাভয়েড করে যান। জন্য আমি হালকা করে বলে দিই, আরজি আর জিএল এটা যেহেতু হেভি খাবার, হেভি খাবার মানে এর মধ্যে প্রচুর পরিমাণে ইনগ্রেডিয়েন্ট আছে। এই খাবারগুলো ইউজুয়ালি খালি পেটে খাবো। সব সময় বলবো যে খালি পেটে খাবো, খালি পেটে। খাবারের মিনিমাম একটু আগে খাবো, সকালে খাই, দুপুরে খাই, রাত্রে খাই, সব সময় খাবারের আগে খাবো। এটা জানা খুবই দরকার। হ্যাঁ, টিউমারের জন্য কি কি খাওয়া যাবে? ভেরি গুড কোশ্চেন। টিউমারের জন্য আমরা আরজিজিএল খাবো, কারণ টিউমারের কাজই চারপাশে যে ব্যারিয়ার তৈরি করা, আরজিজিএল এর একটা ফাংশন আছে, কারণ এটা সেলের যে অ্যাডাপ্টেশন করতে গেলে যে কাজটা সেই কাজটা করে, এবং টিউমারের জন্য খুব হেল্পফুল। আরজিজিএল খাবো, এবং আরজিজিএল এর মাত্রা একটু বেশি মাত্রায় আরজিজিএল খাবো। ওকে, জি ধন্যবাদ। আমার ছেলের খিঁচুনি সমস্যা, বয়স 5 বছর। গুড, ভেরি গুড কোশ্চেন। আর এর জন্য আপনার খিঁচুনির জন্য অবশ্যই ডাক্তারের চিকিৎসা নিতে হবে, সাথে আরজিজিএল এর যদি বাচ্চাদের জন্য আমি রিশিলাম বলি, রিশিলাম হচ্ছে আরজি এবং জিএল এর কম্বিনেশন পাউডার পাওয়া যায়, আমাদের দেশেও পাওয়া যাবে, বাংলাদেশে এই মুহূর্তে পাওয়া যায় না, বাট সব দেশেই পাওয়া যায় এই রিশিলাম পাউডার। আর সাথে যদি স্পিরুলিনা খায়, আর ডাক্তারের ওষুধ, অবশ্যই ডাক্তারের ওষুধ খেতে হবে, সাথে এগুলো খাইলে তার ওই খিঁচুনিটা আল্লাহ দিলে প্রিভেন্টেড হবে। এবং আমি রিসেন্ট সিঙ্গাপুর থেকে কোনো একজন, আমার একটা ডিএক্সএল এর মেম্বার আমাকে একটা এরকম একটা বাচ্চার খিঁচুনির ওষুধ দিয়েছিল, যে প্রতিদিনের মধ্যে 8 10 বার করে খিঁচুনি হইতো। সে আর আমাদের ওষুধ খাচ্ছে, হোমিওপ্যাথিক ওষুধ প্লাস রিশিলাম এবং স্পিরুলিনা খাওয়ার পরে এই গত 2 মাসের মধ্যে কোনো খিঁচুনি হয়নি, একবারও খিঁচুনি হয়নি, এবং অ্যালোপ্যাথিক ওষুধ তার এখন প্রায় টোটালি স্টপ হয়ে গেছে। এই জন্য এটার জন্য খুবই ভালো প্রোডাক্ট হচ্ছে রিশিলাম এন্ড স্পিরুলিনা। ধন্যবাদ। জি অ্যালার্জির জন্য আরজিজিএল খাবো, বাট এটার ক্ষেত্রে মাত্রাটা একটু কম খাবো। অনেকে বলে যে এটার জন্য বেশি মাত্রায় খেলে অ্যালার্জি বাড়তে পারে, যেহেতু এটা হেভি, আমরা অ্যালার্জির জন্য অল্প মাত্রায় একটা আরজি একটা জিএল ক্যাপসুল সকাল দুপুর রাত্রে এইভাবে খেতে পারি। আইবিএস এর জন্য আমরা মরিঞ্জি খাবো। জি খুব ভালো, মরিঞ্জি এবং মাইক্রোভেজি, এই দুইটা জিনিস খাবো। প্রথমে মরিঞ্জি খাবো, অনেক সময় মাইক্রোভেজি খেলে স্টুলটা অনেক দ্রুত হয়ে যায়, দেখা যায় যে অনেক সময় লুজ মোশন হইতে পারে। এই জন্য শুধু আমরা মরিঞ্জি এখন ডিপেন্ড করবে, এই জন্য বলি যে এইসবের জন্য অবশ্যই একজন ডাক্তারের শরণাপন্ন, ওনার অবস্থা বুঝে ওষুধও খাবো, সাথে ওই যে আমাদের মরিঞ্জিটা খেলে আইবিএস এর পেশেন্ট খুব উপকৃত হবে। লিভার সিরোসিসের জন্য রোগী শেষ স্টেজে আছে, কি করণীয়? আচ্ছা, এইখানে আমি আমার যেহেতু আমি ডিএক্সএন এর সাথে অ্যাটাচ থাকার কারণে আমি ডিএক্সএন আমার পরিবার মনে করি, যাতে ডিএক্সএন এর কোনো দুর্নাম না হয়, এই জন্য রোগীর শেষ অবস্থায় ডিএক্সএন এর প্রোডাক্ট তাকে দিব। আমি তার
মৌসুমের জন্য, আরোগ্যের জন্য নয়। কারণ এটা রোগীর সিরোসিসের শেষ অবস্থায়, সিরোসিসটা রিভার্সিবল চেঞ্জ, এটা কিন্তু ব্যাক করবে না কোনোভাবেই না, কারণ তার সেলগুলো শেষ হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে। এখন অর্থাৎ এক সেল টাইপটা চেঞ্জ হয়ে অন্য সেল টাইপে চলে গেছে, এই রোগী কিন্তু রিকভারি করবে না। তাহলে শেষ অবস্থায় যদি আমি বলি যে এই আপনি আরজিজিএল আর স্পিরুলিনা খান, সেই রোগীটা সামান্য একটু ভালো বোধ করতে পারে, বাট ভালো হবে না। তাইলে সে কি করবে, হয়তো তার আত্মীয় স্বজন দেখলো 10,000 টাকার স্পিরুলিনা কিনে ফেলছে, আরজিজিএল স্পিরুলিনা দিয়ে কিনছে, বললো এত টাকার জিনিস খাওয়ালাম, কিন্তু আমার রোগীর তো কিছু হলো না, খালি টাকা হলো। তাকে বোঝাই নিতে হবে যে আপনার এইটা খেলে একটু সে আরাম পেতে পারে, কিন্তু এটার থেকে ভালো হওয়ার সুযোগ নাই, কারণ এইগুলো রিকভারির যোগ্য না। তাইলে কি হয়, যদি এটা সিরোসিসের প্রথম স্টেজ, সেকেন্ড স্টেজে থাকে, তাহলে অনেক সময় আছে সিরোসিসকে বাধা দেয়, এবং আরজিজিএল অনেক সময় সিরোসিসকে রিকভারি করে ফেলতে পারে যদি অল্প মাত্রায় থাকে। তাইলে এই ক্ষেত্রে অবশ্যই ডাক্তারের শরণাপন্ন হয়ে ডাক্তারের পরামর্শ নিয়ে রিপোর্ট বুঝে তাকে পরামর্শ দিব যে আপনি কি করবেন। জি মামুন ভাই, আপনি কি বিজি নাকি? না না স্যার তো প্রশ্নগুলো পড়তেছেন। জি জি। আমি গ্যাস্ট্রিকের জন্য মরিনজি ও স্পিরুলিনা খাচ্ছি, সাথে ব্ল্যাক কফি খাচ্ছি, আরো কিছু খাওয়া লাগবে কিনা? আপনি সবই খাচ্ছেন, আলহামদুলিল্লাহ, কোনো সমস্যা নাই। ব্ল্যাক কফিটা আপনি খালি পেটে খাবেন, খালি পেটে খাবেন। যাদের গ্যাস্ট্রিকের প্রবলেম আছে তারা খালি পেটে ব্ল্যাক কফি খাবেন। খাওয়ার 1 ঘন্টা পরে যে আপনি খাবার খাবেন, দেখবেন যে গ্যাসের জন্য কোনো ওষুধ কিছুদিন পরে আর লাগবে না। আর মরিনজিটাও খালি পেটে খাবেন, মরিনজিটাও খালি পেটে খাবেন, ব্ল্যাক কফিটাও খালি পেটে খাবেন। স্পিরুলিনাটা খাবার আগে পরে যে কোনো সময় খেতে পারেন, বাট মরিনজি এবং ব্ল্যাক কফি এগুলো খাওয়ার আগে খাবেন। তাহলে সিজন নিয়ে একটা প্রশ্ন আছে স্যার। জি বলি। সিজারের পরে অনেক ব্যথা হচ্ছে, কি করণীয়? সিজন বলতে সিজার 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 সিজারের পরে অনেক ব্যথা হচ্ছে, কি করণীয়? সিজার অপারেশনে পরে ইমিডিয়েট একটা অপারেশন যেটা, সেটা তো ব্যথা হবে, সেটা তো অ্যালোপ্যাথিক ওষুধ দিয়ে ম্যানেজ করতে হবে, অথবা হোমিওপ্যাথিক যে ডাক্তারের কাছে যেতে হবে আফটার অপারেশন। কিন্তু প্রলং পিরিয়ড, অনেকদিন 2 মাস হয়ে গেছে, 1.5 মাস হয়ে গেছে, ব্যথা যাচ্ছে না, অবশ্যই সেখানে ডাক্তারের পরামর্শ নিতে হবে। প্লাস আমাদের পিএক্সএন এর প্রোডাক্টের মধ্যে পেইন কিলার হিসেবে মরিনজি খেতে পারে, মরিনজি পেইন কিলার হতে পারে, কিন্তু ডাক্তারের ওষুধ খেতে হবে। মরিনজি তাকে উন্ড হিলিং এ কাজ করে, এবং সেই ক্ষেত্রে সে আরজিজিএল এর সাহায্যও নিতে পারে। আরজিজিএল, স্পিরুলিনা, মরিনজি এগুলো সে আরাম বোধ করতে পারবে। সাথে মাসেজ অয়েল দিতে পারে, যদি ওই স্টিচ গুলো যদি শক্ত ফাইব্রোসিস হয়ে যায় সেই ক্ষেত্রে এখানে ম্যাসেজ অয়েলটাও হেল্প করতে পারে। মেদ ভুঁড়ি কমানোর জন্য প্রোডাক্ট জরুরি বলবেন। মেদ ভুঁড়ির জন্য আমি যে ক্লাসটা নিয়েছি, যদি এটা ভালো করে শুনি, তাহলে মেদ ভুঁড়ি কেন হয় সব বলেছি আমি, যে কোন ফ্যাট কি আছে, কিভাবে জমে। সুতরাং ওই খাবারগুলো কন্ট্রোল করতে হবে ফার্স্ট, তারপরে ডিএক্সিন এর ব্লাড কফি খান আর জিজিএল খান, তাইলে এগুলো এমনি মেদ ভুঁড়ি কমে যাবে, মেদ ভুঁড়ি থাকবে না কম। মাইক্রোভেজি ও মাশরুমের মধ্যে পার্থক্য কি দয়া করে জানাবেন? মাইক্রোভেজির মধ্যে সব মাশরুম দেয়া আছে, আর মাশরুমের সাথে যদি এক্সট্রা আরজিজিএল খান তাহলে আর একটু ভালো হবে, কোনো সমস্যা নেই। পলিপাসের জন্য কোন প্রোডাক্ট প্রয়োজন? পলিপাসের জন্য ফার্স্ট প্রয়োজন হচ্ছে ডাক্তারের কাছে ওষুধ নেওয়া, আর সাথে যদি আরজিজিএল খাই পলিপাসের উপকার পাবো। হ্যাঁ, মানে পলিপাস একই কথা। ডায়াবেটিস রোগীদের জন্য বললাম, ডায়াবেটিস রোগীদের কজ আগে জানবো, তারপরে খাবার আগে প্রথমে কন্ট্রোল করব, তেল ছাড়া খাবার খাবো, তার সাথে আরটিজিএল খাবো, ব্ল্যাক কফি খাবো, স্পিরুলিনা খাবো, তাহলে ডায়াবেটিস থেকে আস্তে আস্তে একসময় বের হতে পারবো। স্যার আমরা আর দুইটা বেশি প্রশ্নের উত্তর না নিলে ভালো হবে স্যার, অনেক প্রশ্ন চলে আসে। জি, অনেক স্যার 11টা বেজে গেছে। পাইলসের উপরে একটা কমন প্রশ্ন, এটা স্যার একটু বলে ভালো হবে। কোনটা? ফাইলস রোগী কি নেবে? ফাইলস রোগী স্যার, পাইলস রোগী, পাইলস ডিজিজটা জানতে হবে। হোয়াট ইজ দ্য পাইলস? পাইলস হচ্ছে ইন্টেস্টাইনের লাস্ট পার্টের ব্লাড ভেসেল গুলো এক্সেস গ্রোথ হয়ে গেছে। এক্সেস গ্রোথের জন্য আরজিজিএলটা হেল্পফুল। যদি কনস্টিপেশন থাকে সেই ক্ষেত্রে মরিনজি এন্ড মাইক্রোভেজি সাথে আরজিজিএল খেলে পেশেন্টটা উপকার পাবে। আর অবশ্যই ডাক্তারের ওষুধ খেতে হবে।
আর রোগের ক্ষেত্রে ওষুধ মাস্ট, কিন্তু ওষুধের কার্যকারিতা ফাস্ট করার জন্য জ্ঞানোথেরাপির আশ্রয় নেব। জ্ঞানোথেরাপি একটা নট ইন্ডিপেন্ডেন্ট ট্রিটমেন্ট সিস্টেম, দিস ইজ এ হেল্পিং সিস্টেম, দিস ইজ এ সাপ্লিমেন্টারি সিস্টেম। এটা হচ্ছে আমার কাজকে সহায়তা করার জন্য, ফাস্ট করার জন্য, দ্রুত করার জন্য, পার্মানেন্ট করার জন্য আমি এই জ্ঞানোথেরাপির আশ্রয় নিব। আমি মনে হয় সবাইকে কথাটা বুঝতে পেরেছি। ওকে জি স্যার। স্যার এখানে আরেকটা কোশ্চেন আসছে, আরজিজিএল, স্পিরুলিনা এন্ড কোর্ডিসেপস খাওয়ার নিয়মটা একটু বলবেন। আর খালি প্রথমেই বলেছি যে সেগুলো খাবার পেটে, খালি পেটে খেতে হবে, যেহেতু এগুলো সবগুলোই হেভি খাবার, এই জন্য এগুলোকে খালি পেটে খেতে হবে এবং খাওয়ার আধা ঘন্টা 1 ঘন্টা থেকে 1 ঘন্টা আগে খেলে বেশি উপকার পাওয়া যাবে। জি স্যার, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। যারা জয়েন করেছেন অনেক সময় নিয়ে ধন্যবাদ দিচ্ছি এই জন্য, যারা অনেক সময় নিয়ে ধৈর্য সহকারে খাবার এই কথাগুলো শুনেছে, এবং এগুলো তারা যদি কিছুটা নোট রাখে, কিছুটা যদি নিজেদের মধ্যে আলোচনা করে এবং তারা যদি ব্যক্তিগত জীবনে এগুলা পালন করে, তাহলে তারা উপকৃত হবে এবং আমার আজকের এই কথা বলাটা আমি নিজেকে সার্থক বলে মনে করব। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।